ঠিক আছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আজকের বিশেষ লাইভ ক্লাসে স্বাগতম জানাচ্ছি। প্রথমে শুভ সন্ধ্যা জানিয়ে শুরু করতে যাচ্ছি। অনেকদিন পরে তোমাদের সামনে হাজির হয়েছি আবার একটি বায়োলজির বিশেষ প্রোগ্রাম নিয়ে। যেহেতু তোমাদের পরীক্ষা অতি সন্নিকটে চলে এসছে, সো আমি মনে করি যে এখন শেষ প্রস্তুতিটি ঝালাই নেওয়ার এই মনে হয় শেষ সুযোগ যাচ্ছে তোমাদের। তোমাদের অনেকদিন পরে লাইভে এসছি, কিন্তু অবশ্যই বলবো এখন থেকে যেহেতু নতুন করে বলছি যে তোমাদের প্রতিনিয়ত ক্লাস থাকবে, এবং সেটা থাকবে অবশ্যই রিটেন পার্টের উপরে এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, জগন্নাথ ইউনিভার্সিটির সামনে যতগুলো এক্সাম আছে সবগুলো এক্সামের উপরে। তার আগে যেহেতু প্রথমেই লাইভে বলে নিই আগে যে আমার কথাগুলো ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা এটা একটু জানাও। আমি একটু সবাইকে বলবো যারা যারা জয়েন্ট হচ্ছ একটু গ্রুপে একটু শেয়ার করে দাও। আমি একটু শেয়ার করি, তারপর ক্লাসে ফিরে আসি। সেই পর্যন্ত তোমরা সবাই মেনশন করতে থাকো এবং সব গ্রুপে জানিয়ে দাও যে কয়টি গ্রুপ আছে আমাদের ক্লাসের জন্য। সবাই রেডি থাকো এবং খাতা কলম নিয়ে বসো অবশ্যই, কারণ প্রত্যেকটা ক্লাসের শেষে যেহেতু রিটেন পার্ট আছে, অবশ্যই কিন্তু রিটেন পার্ট যেহেতু আছে অবশ্যই নোট করতে হবে। অবশ্যই রিটেন গুলো ফলো করলে অবশ্যই এখান থেকে কমন আসবে। তোমরা এটা ফলস্বরূপ প্রুফ পেয়েছো মেডিকেলের পরীক্ষায়। মেডিকেলের বায়োলজি 30টার মধ্যে কিন্তু ডাইরেক্টলি আমি বলতে পারি 25টা কিন্তু ইজিলি তোমাদের কমন ছিল। আচ্ছা, আমি একটু সব গ্রুপে একটু শেয়ার করি, তারপর তোমাদের সামনে ফিরে আসি। আচ্ছা, সাউন্ডটি ক্লিয়ার কিনা একটু জানাইতে থাকো, যে সাউন্ড ক্লিয়ার কিনা একটু জানাইতে থাকো। কে কোথা থেকে ক্লাস করছো, কেমন আছো সবাই? আহ সবাই একটু জানাইতে থাকো, তারপর ক্লাসে ফিরে আসবো আমরা। এবং সবাইকে একটু মেনশন করে সবাইকে একটু মেনশন করে দাও এবং সবাই সবার টাইমলাইন থেকে শেয়ার করে দেওয়ার ট্রাই করো। তোমার যে দুষ্টু বন্ধুগুলো আছে সবাই যাতে উপকৃত হয় এই ক্লাস থেকে, এই জন্য সবাই একটু ক্লাসটা শেয়ার দিতে থাকো। তোমরা তোমাদের টাইমলাইন থেকে যে যার জায়গা থেকে অবশ্যই ক্লাসটা শেয়ার করো, তারপর ক্লাসে ফিরে আসবো আমরা। সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও। হুম হুম। আচ্ছা, প্রথমে একটু বলে রাখি, তোমরা হচ্ছে ক্লাসটা শেয়ার করার পরে আমরা ক্লাস শুরু করব। আজকে অবশ্যই রিটেন পার্টের উপরে কিন্তু গুরুত্বপূর্ণ ক্লাস থাকবে আমাদের। হ্যাঁ, রিটেন পার্টটা কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ, তোমরা জানো সবাই। সো অবশ্যই রেডি থাকো যে রিটেন পার্টটা নিয়ে কিভাবে আলোচনা করতে পারি সেটা দেখার জন্য। আচ্ছা, আমি একটু টাইম নিচ্ছি তোমাদের কাছ থেকে, একটু টাইম নিয়ে সবাইকে একটু জানিয়ে দিই, তারপর আমরা ক্লাসে ফিরি। হুম হুম। আচ্ছা আচ্ছা, সবাই ক্লাসে জয়েন করছো আমি দেখছি। তোমরা সবাই একটু মেনশন করতে থাকো সবাইকে, আমরা এখন ক্লাস শুরু করব। সবাইকে একটু জানাও কাইন্ডলি। আচ্ছা, নোয়াখালী থেকে বলতেছি। আচ্ছা, কেমন আছেন স্যার? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। FA26 স্যার, রাজার বাজার শাখা থেকে ক্লাস করছি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন আপনি? হ্যাঁ অনন্ত সরকার, আমি ভালো আছি। আপনারা সবাই অ্যাম্বিশনের সবাই ভালো আছেন এইটুকু আশা করব, সবাই ভালো থাকবেন। স্যার, কালকে জুলজি এক্সাম কলেজে, কলেজে যেহেতু জুলজি এক্সাম অবশ্যই ক্লাস করেন, এখান থেকে জানি না কতটুকু উপকৃত হবেন, যেহেতু আমরা এখানে করতেছি অলরেডি বিশ্ববিদ্যালয় প্রোগ্রাম নিয়ে। অবশ্যই কোনো না কোনো ভাবে উপকৃত হবেন, এইটুকু বলতেছি, ক্লাসটা করতে থাকেন। আচ্ছা, আমি সবার আগে এসেছি, ঠিক আছে, ধন্যবাদ স্যার। FA6 শেয়ার ডান। সবাই একটু বলবো প্রথমেই আপনাদেরকে কাইন্ডলি, যেহেতু এখন থেকে নিয়মিত ক্লাস হবে, এটা জানানোর জন্য সবাই সবার টাইমলাইন থেকে শেয়ার দিয়ে তারপর আমাকে একটু ডান লিখে জানান। আমি আজকের ক্লাসের PDF এবং সামনের দিনের যতগুলো রিটেন প্রোগ্রাম আছে
সবগুলোর পিডিএফ আমি আপনাদেরকে পাঠিয়ে দিব। সবাই একটু টাইমলাইন থেকে একটু শেয়ার করেন। সবাই টাইমলাইন থেকে ক্লাসটা শেয়ার করার পরে আমি ক্লাসটা শুরু করব। সবাই টাইমলাইনে শেয়ার দেওয়ার পরে এখানে ডান লিখে দেন। আমি যারা যারা আমার এখানে আছেন তাদের সবাইকে বলতেছি, এটা আজকের ক্লাসটা শেয়ার করলে আমি অবশ্যই আপনাদের পিডিএফটা আজকের ক্লাস শেষ করার আগেই আপনাদের কাছে পৌঁছে যাবে। আচ্ছা, চলেন শুরু করি দেখি। আর সবাইকে একটু মেনশন করতে থাকেন, আমরা আজকের ক্লাস শুরু করি। আজকের ক্লাসটা ছিল আমাদের রিটেন প্রোগ্রামের উপরে, প্লাস জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির বিশেষ একটি প্রিপারেশন হতে যাচ্ছে আমাদের জন্য। আচ্ছা, কে কোন জায়গা থেকে ক্লাস করছেন একটু জানান। আমি জানি যে সবাই আমার স্টুডেন্ট আছেন এখানে, আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এবং অবশ্যই অবশ্যই বলবো যে আপনারা একটু ক্লাসটা মনোযোগ দিয়ে করবেন, কারণ আজকের ক্লাসটা কিন্তু গুরুত্বপূর্ণ থাকবে। ওকে, আচ্ছা, সবার টাইমলাইনে একটু শেয়ার দিয়ে তারপর আমাকে একটু ডান লিখে দিন। আচ্ছা, শুরু করি আমরা, চলেন। আশা করি সবাই ইউসিসি মৌসাক শাখা থেকেও যোগদান করছেন, ধন্যবাদ আপনাদেরকে। আচ্ছা, মৌসাকে যারা আছেন বা যে জয়েন করেছেন আপনাদেরকে বলবো অবশ্যই একটু আপনাদের গ্রুপে একটু কাইন্ডলি দিয়ে দেন, কারণ আমি মৌসাকের কোনো গ্রুপে দিই নাই, আপনারা একটু দিয়ে দেন। ধনিয়া থেকে ক্লাস করতেছেন, আচ্ছা ধনিয়া থেকে ক্লাস করতেছেন, ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে, দেখেন, শুরু করি আমরা। আজকের কাঙ্ক্ষিত একটা গুরুত্বপূর্ণ ক্লাস হবে, কারণ এখানে আপনারা জানেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির কোশ্চেন প্যাটার্ন কিন্তু একটু ভিন্ন রকম হয়ে থাকে। আপনারা যত যাই বলেন না কেন, ঢাকা ইউনিভার্সিটির প্রিপারেশন যেমন নিচ্ছেন, এটা কিন্তু বেসিক লেভেল থেকে কোশ্চেন দিয়ে থাকে। আমি আপনাদেরকে আবারও ক্লাস শুরু করার আগে সতর্কতার সহিত বলতেছি যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে যারা পরীক্ষা দিবেন তাদেরকে কিন্তু অবশ্যই অবশ্যই একটু ভিন্ন ধরনের প্রিপারেশন আপনাদেরকে ক্রিয়েট করতে হবে নিজেদের মধ্যে। কারণ কি বলি, কারণ আমি সবসময় বলি যে ঢাকা ইউনিভার্সিটি আপনাকে কোশ্চেন দিবে বেসিক লেভেল থেকে। এই বেসিক যার ভিতরে আছে অবশ্যই সে 70% অ্যান্সার ইজিলি করতে পারবে, বাকি 30% আপনাকে বুঝে আপনাকে নিজের সৃজনশীলতার পরিচয় দিয়ে তারপর আপনাকে অ্যান্সার করে আসতে হবে। বাট জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি কোশ্চেনটা দিবে অনেকটা মুখস্থতার দিক থেকে, এবং আপনাকে ওখানে ভেবে ভেবে অ্যান্সারটা তৈরি করতে হবে, কারণ ডাইরেক্টলি আপনার কোনো অ্যান্সার না, এমন ভাবে কোশ্চেনটা আপনাকে তুলে দিচ্ছে, যেটা অনেকটা আপনারা করছেন কেমন বলেন তো, ওই যে সৃজনশীল পরীক্ষা দিচ্ছেন যেমন এইচএসসি তে, যে উচ্চতার দক্ষতা, প্রয়োগ, এইগুলোর ডিপেন্ড করে। যেমন আজকের আমি মিনিমাম 15টা কোশ্চেন সলভ করব, দেখতে পারবেন যে আসলে কেমন হতে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, যারা যারা ক্লাসটা নতুন করে জয়েন করছেন সবাইকে বলবো ক্লাসটা আমাদের মাঝে শেয়ার করে দিন, তাইলে কিন্তু আজকের ক্লাসটার পিডিএফ পাবেন, না হলে কিন্তু পাবেন না। আচ্ছা, ঠিক আছে, চলেন আমরা একটু প্রথম কোশ্চেনটা দেখি। প্রথম কোশ্চেনটা একটু অ্যান্সার করার ট্রাই করেন সবাই। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইডকে রাইবোলোজ 1,5-বিসফসফেটের সাথে যুক্তকারী এনজাইম কোনটি? কোশ্চেনটার প্যাটার্নই দেখেন কতটা ঘোরানো কোশ্চেন। সালোক সংশ্লেষণ প্রক্রিয়া একটা বিষয়। আচ্ছা চলেন আমি একটু মার্কিং করে দেখাই, মার্কিং করে আপনাদেরকে একটু আগে দেখাই, তারপরে একটু বলি। দেখেন প্রথমেই বলতেছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া, এটা একটা প্যাটার্ন। আবার বলতেছে এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড রাইবোলোজ বিসফসফেট, দুইটা কথা। এবার আবার বলতেছে এইটার সাথে যুক্তকারী এনজাইম কোনটি। তিনটা জিনিস আপনার বোঝার পরে তারপর আপনি অ্যান্সার করতে পারবেন। তাহলে এক কথায় যদি আপনাকে বুঝতে হয়, আপনাকে বোঝাচ্ছে এখানে কার্বন ডাইঅক্সাইডকে যদি সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় যুক্ত করতে চান, এক্ষেত্রে কোন এনজাইমটা আপনার প্রয়োজন হবে। আপনার বইতে ঠিক এইভাবে লেখা আছে RUBP, এটার মিনিংও এখনো পর্যন্ত অনেকে জানেন না। আবারও বলি, আপনার এইভাবেই বইতে দেওয়া আছে RUBP, এটার মিনিং এখনো পর্যন্ত অনেকে জানেন না। এটার একটু পূর্ণরূপ জানেন, এটার পূর্ণরূপটাই বলতেছে এই রাইবোলোজ বিসফসফেট। আর তে রাইবোলোজ, বি তে বিস, পিতে হচ্ছে ফসফেট, রাইবোলোজ বিসফসফেট। এখন আপনাদের মনে প্রশ্ন হইতে পারে 1 আর 5 কি? এটা কার্বন সংখ্যাকে নির্দেশ করতেছে। কার্বন সংখ্যা 1 নম্বর এবং 5 নম্বরে যুক্ত করতে, কার্বন ডাইঅক্সাইডকে যুক্ত করতে কোন এনজাইম লাগবে। এখন একটু কাইন্ডলি 1 নম্বরটা একটু অ্যান্সার করার ট্রাই করেন আপনারা। আজকে আপনারা দেখবেন জাহাঙ্গীরনগরের প্রিপারেশনটা কতটা গুরুত্বপূর্ণ আর কিভাবে আপনি নিতে পারেন। এটাকে যদি নিতে হয় আপনাকে বেসিক লেভেল থেকে এবং অনেক ডিপ পড়াশোনা করে তারপর আপনার পরীক্ষা হলে যেতে হবে, না হলে পরীক্ষার হলে যাওয়ার কোনো মানেই নাই। এখানে দেখতেছেন একটা সিম্পল একটা কোশ্চেন সলভ করতে গিয়ে দেখেন 3টা জায়গা ভেঙে তারপর আমি আপনাকে বোঝাচ্ছি, তাহলে আপনি পরীক্ষার হলে গিয়ে কি করবেন এটা বলেন আপনারা? তাহলে অবশ্যই এই জায়গায় বোঝার বিষয় আছে। আচ্ছা,
আহ, একটু 1 নম্বরটা অ্যান্সার করার ট্রাই করেন, যারা আছেন ক্লাসে 1 নম্বরটা অ্যান্সার করার ট্রাই করেন। আমি জানি হয়তো অনেকে পারবেন না বা অনেকে পারতে পারেন, বাট একটু ট্রাই করেন। ভুল হইলে শিখবো। ভুল হয়ে যাক ফুল, যত রকমের বায়োলজির ভুল হয়ে যাক ফুল, সেই জায়গা থেকে দেখেন, অ্যান্সার করার ট্রাই করেন সবাই। আচ্ছা, অনেকে জানাচ্ছেন 1-এর এ, অনেকে জানাচ্ছেন 1-এর সি। যারা যারা আছেন সবাই ব্যস্ততার সহিত অ্যান্সার করবেন, দেরি করবো না, আমরা যতটা দ্রুত পারেন অ্যান্সার করার ট্রাই করবেন, কারণ আমাদের রিটেন পার্ট আলোচনা আছে। আমি কোশ্চেনটা এমসিকিউ আলোচনা করার পরে কিন্তু আমরা রিটেনে যাব, সো বি কেয়ারফুল। একটু আহ এখানে শাকিল রহমান স্যার চলে এসেছেন, উনি বলছেন আর ইউ বিপি মানে রায়হান আন্ডার বিগ। এই তো শুরু হয়ে গেছে। আচ্ছা, আপনারা অ্যান্সার করার ট্রাই করেন, সবাই অ্যান্সার করতেছেন, সবাই অ্যান্সার করতেছেন এ। রায়হান স্যার এমন কোন ক্লাস নেই যে রায়হান স্যারের মানে রায়হান স্যারের আমরা স্মরণ করব না। দেখেন চলে এসছে আর ইউ বিপি, ছিল আর ইউ বিপি রাইবোলোজ বিসফসফেট, উনি চলে গেছেন রায়হান স্যার আন্ডার বিগ। আচ্ছা, যাই হোক, যারা ঝিনাইদহ থেকে ক্লাস করতেছেন, যেমন আমি দেখতেছি দিলারা ইয়াসমিন বর্ষা জানিয়েছেন তিনি ঝিনাইদহ থেকে ক্লাস করতেছেন, ঝিনাইদহ সবাইকে একটু মেনশন করতে থাকেন। আচ্ছা, সবাই একটু অ্যান্সার করার ট্রাই করেন। 1 নম্বর সবাই দেখতেছি 1-এ সি আর এর মধ্যে পড়ে আছেন সবাই। আচ্ছা, এবার চলেন একটু আমি দেখাই আপনাদেরকে কোশ্চেনটা কিভাবে অ্যান্সার করবেন। সবাই অ্যান্সার করতেছেন। আচ্ছা, এবার আসেন, 1-এর এ আর সি সবাই অ্যান্সার করছেন, তাই তো? ভাই একটা কথা বলি, রাইবোলোজ 1-ফসফেট বিসফসফেট আপনার এখানে আছে, তাহলে এনজাইমটা অবশ্যই আপনার এমন কিছু সাদৃশ্য থাকা উচিত এই শব্দের সাথেই থাকবে। আবারও বলি, যে ওয়ার্ড পাবেন সেই ওয়ার্ডের শেষে যদি আপনি এস কথা যুক্ত করতে পারেন, মনে রাখবেন সেই জিনিসটারই এনজাইম হয়ে যাবে ওইটা। এর থেকে সিম্পল জিনিস তো আর হইতে পারে না। যে কোনো শব্দের শেষে আপনি এস যুক্ত করে দিবেন, সেই জিনিসটার এনজাইম হয়ে যাবে। আপনাকে বলেছে রাইবোলোজ 1-ফসফেট বিসফসফেট, তাহলে দেখেন এখানে ছিল কি কার্বন ডাইঅক্সাইডকে যুক্ত করতে বলছে, এখানে ছিল কি কার্বক্সিলেজ। দেখছেন, কার্বন ডাইঅক্সাইডকে আমরা কার্বক্সিউ বলতে পারি, কার্বক্সিউ বলতে পারি, এই যে কার্বক্সি। ওকে, এর সাথে আপনি যদি এস যুক্ত করে দেন তাহলে কি হলো, কার্বক্সিলেজ। তাহলে দারুণ ভাবে অ্যান্সার করতেই পারেন 1 নম্বরে 1-এর এ অ্যান্সার, কারণ কার্বন ডাইঅক্সাইডকে যুক্ত করতে গেলে রাইবোলোজ বিসফসফেট কার্বক্সিলেজ এনজাইম লাগবে। এর থেকে সহজ ভাবে আর অ্যান্সার আপনি পাবেন না কোথাও। তাহলে সিম্পল ভাবে আমি আজকে বলে দিই, যে জিনিস চাইবে তার শেষে এ যুক্ত করবেন। আপনাকে ভাবা উচিত ছিল কোশ্চেনটা কি বলছে, কার্বন ডাইঅক্সাইডকে যুক্ত করতে বলছে। কাকে যুক্ত করতে বলছে? কার্বন ডাইঅক্সাইডকে। তাহলে কার্বন ডাইঅক্সাইডকে যুক্ত করতে গেলে তার শেষে এ যুক্ত করে দেন, নাম হয়ে গেছে কি কার্বক্সিলেজ, শেষ। তাহলে অ্যান্সার কি হবে বলেন তো? 1-এর এ হবে, 1-এর সি হবে না। কেন হবে না? আইসোমারেজ। আমি আপনাদেরকে বাকি 3টাও কেন হবে না সেটা বলে দিই। আইসোমার, আইসোমার মানে কি? সমান বা একই রকম দেখতে। যদি বলতো রাইবোলোজ থেকে আবার নতুন করে রাইবোলোজ তৈরি করতে, তখন কি লাগতো? আইসোমারেজ এনজাইম লাগতো। আই থিঙ্ক ক্লিয়ার হইছেন। আচ্ছা, এবার আসেন ট্রান্সকিটোলেজ। ট্রান্স মানে কি বলেন তো? এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করা। কিটোলেজ মানে কি? কিটোনকে ট্রান্সফার করতে বলতেছে। তাহলে কিটোন জাতীয় কোনো ওয়ার্ড থাকলে অবশ্যই ট্রান্সকিটোলেজ কথা থাকতো। আচ্ছা, কাইনেজ কি? কাইনেজ নিয়ে আমাদের আলোচনা আছে। কাইনেজ মনে রাখবেন, একটা হচ্ছে আবরণ যুক্ত জায়গা, এই আবরণের সাথে কোনো কিছু যদি যুক্ত করতে বলে তখন কাইনেজ এনজাইমটা লাগবে। আচ্ছা, ডান, এই পর্যন্ত আমাদের হয়েছে। এবার আসেন আমরা একটু এরপরে আমরা চলে যাব 2 নম্বর কোশ্চেনে। আসেন 2 নম্বর কোশ্চেনটা একটু অ্যান্সার করার ট্রাই করেন। 2 নম্বরটা চলেন তো দেখি কি বলে, যে লিপোপ্রোটিন দিয়ে গঠিত কোনটি? লিপোপ্রোটিন দিয়ে গঠিত কোনটি? একটু অ্যান্সার করার ট্রাই করেন। লিপোপ্রোটিন দিয়ে গঠিত কোনটি? 2 নম্বরে একটু অ্যান্সার করার ট্রাই করেন। ব্যস্ত করে, স্যার আপনার কার্বন ডাইঅক্সাইড আর কার অক্সিজেন হিসেবে আছে? এটা হচ্ছে তামিম স্যার লিখছেন, স্যার আপনার কার্বন ডাইঅক্সাইড এখন কার অক্সিজেন হিসেবে আছে? আমার কোনো কার্বন ডাইঅক্সাইড নেই। আমি যেটা ত্যাগ করবো অবশ্যই কি বলতো, কার্বন ডাইঅক্সাইড, সেটা বিষাক্ত। আমি চাই না আমার কার্বন ডাইঅক্সাইডটা বিষাক্ত হওয়ার সহিত পরিবেশের কারো ক্ষতি করুক, সেটা তামিম স্যার হোক বা কোনো স্যারের হোক। অবশ্যই আমি চাইবো এই কার্বন ডাইঅক্সাইডটা আমার ভিতর থেকে শুদ্ধভাবে বের হয়ে পরিবেশের প্রত্যেকটা প্রাণীকুলকে রক্ষা করতে পারে, এমন ভাবে আমার দেহ থেকে বের হোক। আচ্ছা স্যার, আপনি চলে আসেন, আপনাকে কার্বন ডাইঅক্সাইডের বদলে অক্সিজেন দিয়ে গ্রহণ করা হবে। চলে আসেন আপনি। কেমিক্যাল রিয়াকশন করবো না, অনলি বায়োলজিক্যালি কার্বন ডাইঅক্সাইড আর অক্সিজেন নিয়ে খেলা হবে। চলে আসেন। আচ্ছা, লিপোপ্রোটিন দিয়ে গঠিত কোনটি? লিপোপ্রোটিন দিয়ে গঠিত কোনটি? 2 নম্বর একটু অ্যান্সার করার ট্রাই করেন, ব্যস্ত করে অ্যান্সার করার ট্রাই করেন। লিপোপ্রোটিন। আরো সহজভাবে অ্যান্সার করার জন্য আপনাকে একটু ভেঙে দিই আমি। আসেন, লিপোপ্রোটিন, আপনাকে জানতে হবে লিপোপ্রোটিন কি।
বায়োলজিতে লিপোপ্রোটিন মানে বোঝাচ্ছে এখানে দুইটা জিনিস আছে। এক কথায় আপনি বলতে পারেন এখানে আছে লিপিড, কি আছে বলেন তো, লিপিড আছে, আর একটা আছে প্রোটিন। তাহলে লিপোপ্রোটিনকে ভাঙলে কি পাবেন বলেন তো, লিপিড পাবেন, আর একটা কি পাবেন, প্রোটিন পাবেন। এইটা দ্বারা বোঝাচ্ছে লিপিড আর প্রোটিন দিয়ে গঠিত কোনটি। সিম্পল ভাবে আরো আপনাকে দেখাইলাম, এবার একটু অ্যান্সার করার ট্রাই করেন, দেখি কিভাবে পারেন। ওকে, কিভাবে পারেন একটু আমরা দেখি। আচ্ছা, সবাই একটু অ্যান্সার করেছেন, আশা করি সবাই অ্যান্সার করার ট্রাই করতেছেন। বাকিরা যারা আছেন সবাই ট্রাই করেন। ভুল হোক কিন্তু আপনারা শেখেন, এইটা বলি, যেহেতু কোশ্চেন কঠিন আপনাদের ভুল হবে, এটাই স্বাভাবিক। আচ্ছা, এবার আসেন একটু আপনাদের গুরুত্বপূর্ণ সহকারে আরেকটা জিনিস দেখাই। আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ সহকারে দেখাবো আমরা এখন, গুরুত্বপূর্ণ সহকারে দেখাবো। আচ্ছা ঠিক আছে, আসেন। কথা হচ্ছে কোষ প্রাচীর। প্রথমে এ নম্বর অপশন কি ছিল বলেন তো, কোষ প্রাচীর। কোষ প্রাচীর হচ্ছে একটা সেলুলোজের গাঠনিক একক হিসেবে কাজ করতেছে, কোনটা বলেন তো, কোষ প্রাচীর। আচ্ছা, ফাইব্রিন কি বলেন তো, ফাইব্রিন হচ্ছে মাকড়সার জাল, অর্থাৎ পৃথিবীর প্রত্যেকটা জাল তৈরি করতে গেলে আপনার ফাইব্রিনটা লাগবে, অর্থাৎ ফাইব্রিন প্রোটিন। আচ্ছা, তাহলে অবশ্যই বলেন তো, প্রোটিন হিসেবে কাজ করতেছে, প্রোটিন হিসেবে কাজ করতেছে কি, ফাইব্রিন। কোষ প্রাচীর কি হিসেবে কাজ করতেছে, সেলুলোজের সাথে কাজ করতেছে। তাহলে এখানে কিন্তু দুইটার কোথাওই আপনি লিপোপ্রোটিন এখনো পর্যন্ত পান নাই। আচ্ছা, এবার আসেন ক্লোরোফিল। আপনারা সবাই জানেন ক্লোরোফিল দুই প্রকার, একটা ক্লোরোফিল এ আর একটা হচ্ছে ক্লোরোফিল বি। এটা একটা রঞ্জক পদার্থের ন্যায় কাজ করে। কিসের ন্যায় কাজ করে, রঞ্জক পদার্থ, অর্থাৎ এখানেও আপনি লিপোপ্রোটিন এখনো পান নাই। ওকে, এবার আসেন ক্লোরোপ্লাস্টের ল্যামেলি। ল্যামেলি মানে কি জানেন, বায়োলজিতে যত জায়গায় ল্যামেলি কথা পাবেন মনে রাখবেন, ল্যামেলি মানে হচ্ছে একটা সূক্ষ্ম নালিকা। ল্যামেলি মানে কি বলেন তো, সূক্ষ্ম নালিকা। আর যেখানেই সূক্ষ্ম নালিকা থাকবে বায়োলজিতে, সেখানেই মনে রাখবেন আপনার লিপিড এবং প্রোটিন সংমিশ্রণ থাকবে। আবারও বলি, যেখানেই আপনার লিপিড আর প্রোটিন থাকবে অবশ্যই মনে রাখবেন সূক্ষ্ম নালিকা থাকবে, সেখানেই আপনার কি থাকবে, লিপিড আর প্রোটিন থাকবে। তাহলে অ্যান্সারটা কোনটা হবে বলেন তো, অবশ্যই এই যে ক্লোরোপ্লাস্টের ল্যামেলি, অর্থাৎ 2 এর ডি নম্বর অ্যান্সার হবে। যারা যারা অ্যান্সার করেছেন ডি, তাদের সবাইকে স্বাগতম জানাই। যারা যারা অ্যান্সার ডি করেছেন সবাই রাইট অ্যান্সার করেছেন, বাকিরা সবাই ভুল করেছেন। ওকে, যাক, ভুল হোক, তারপর আপনারা শেখেন, এইটাই বলি। ভাই আপনি লিডার, আপনার প্রোটিন কোথায় আছে, জাতি জানতে চাই। আমার প্রোটিনটা কোথায় থাকবে, অবশ্যই আমার বডির ভিতরে আছে, এবং আমার মনের, অন্তরের, হৃদয়ের মণিকোঠায় আছে। ঠিক আছে, হৃদয়ের একেবারে মণিকোঠায় আমার প্রোটিনটা রেখে দিয়েছি ইভান ভাই। আচ্ছা, এবার আসেন, চলে যাই। এত ডিপ থেকে কোশ্চেন করলে তো পুরা বাস, কিচ্ছু করার নেই। আমি আবারও বলতেছি, জাহাঙ্গীরনগরে যদি আপনি পরীক্ষা দিতে চান অবশ্যই আপনাকে এমন ডিপ করেই পড়তে হবে এবং ডিপ থেকেই কোশ্চেন দিবে, কিচ্ছু করার নাই এখানে। কারণ সিট কম, পরীক্ষার্থী অনেক বেশি। আমি গত 2 দিন আগেও আপনাদেরকে পোস্ট করেছি, আপনাকে এইভাবেই মনে করে দেখেন, আপনার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডি ইউনিটের জন্য একটা সিটের জন্য 280 জন লড়াই করছে। তাহলে সিট পাবেন একজন, বাকি 280 জন কি বলবেন, যে জাহাঙ্গীরনগরে আবার কেউ পড়ালেখা করে, জঙ্গলে মঙ্গল, এইটুক কথা বলবেন। আচ্ছা স্যার, প্রোটিন কম আছে বলে তাড়াতাড়ি বিয়ে করছেন না। আচ্ছা, বিয়ে করব, সমস্যা নেই, সবসময় আমার বিয়ে নিয়ে আপনারা পড়ে থাকেন। আসেন এরপরে আপনারা 3 নম্বর কোশ্চেনে চলে যাই আমরা, চলেন। এরপর আমরা দেখবো কোনটা, 3 নম্বর কোশ্চেনে চলে যাই, আসেন। 3 নম্বরটা একটু অ্যান্সার করার ট্রাই করেন। 3 অ্যান্সার করার, 3 নম্বর কোশ্চেনটা একটু ব্যস্ত করে অ্যান্সার করার ট্রাই করেন তো। 3 নম্বর কোশ্চেনটা দেখেন, বলতেছে অর্ধতক অনুপস্থিত কোনটিতে। এইটা অন্তত পারা উচিত, এটা তেমন ডিপ না, এটা আমি ক্লাসে বারবার বলেছি পড়ার জন্য। একটু ট্রাই করেন অ্যান্সার করার জন্য, ব্যস্ত করে দেখেন, এটা একটু ব্যস্ত করে দেখেন। 3 নম্বর, অর্ধতক অনুপস্থিত কোনটিতে, এই কোশ্চেন আবারও থাকবে এবছর। ঢাকা ইউনিভার্সিটির জন্য ইম্পর্টেন্ট, এটা আবারও বলতেছি, জগন্নাথের জন্য ইম্পর্টেন্ট, জাহাঙ্গীরনগরের জন্য ইম্পর্টেন্ট। অর্ধতক অনুপস্থিত কোনটিতে। ওকে স্যার, স্যার হরমোনের সমস্যা তো আমি জানি যে অবশ্যই, আমি জানি যে আপনাদের তামিম স্যার এখানে আছেন, আপনাদেরকে এখানে মজা দেওয়ার জন্য আছেন। হরমোনের সমস্যা একমাত্র তামিম স্যারের পৃথিবীতে। তার হরমোনের সমস্যা বলেই একটিতে তার কাজে দেয় না, তার বারবার যাইতে হয় কলকাতা হারিবালের কাছে। ঠিক আছে, কলকাতা হারবালের কাছে। যাই হোক, স্যার আসবেন আপনাদের সামনে কোনো একদিন, তখন হরমোন নিয়ে আলোচনা করা হবে। ঠিক আছে, হরমোন কত প্রকার, কি কি কাহাকে বলে, সব জায়গায় সুন্দর করে দেখিয়ে দেওয়া হবে। আচ্ছা, 3 নম্বর অ্যান্সার করার ট্রাই করেন। অধোতক অনুপস্থিত কোনটিতে, অধোতক সবাই অ্যান্সার করতেছেন 3 এ। আচ্ছা, 3 এ অ্যান্সার করতেছেন। এক বদমাইশ আবার অ্যান্সার করছে ই। আচ্ছা,
আচ্ছা, অ্যান্সার করার ট্রাই করুন, ব্যস্ত করে দেখেন। 3 নম্বর, অধোতক অনুপস্থিত কোনটিতে? আচ্ছা, কই? আচ্ছা, মজার বিষয় হচ্ছে আহ রায়হান স্যার অ্যান্সার করতেছেন যে সঠিক উত্তর মূলে। ঠিক আছে, অধোতক হাইপোডার্মিস হলো উদ্ভিদের কাণ্ডের একটি স্তর, যা সাধারণত সংকুচিত এবং দৃঢ় কোষ দিয়ে গঠিত। এটি প্রধানত কাণ্ডে উপস্থিত থাকে এবং অতিরিক্ত শক্তি প্রদান করে, কিন্তু মূলে অধোতক থাকে না, কারণ মূলে এক প্রকার শক্তিশালী রক্ষাকারী স্তরের প্রয়োজন হয় না। মূলে প্রধানত একটি বহিঃস্তরী এপিডার্মিস এবং কর্টেক্স থাকে। স্যার, আপনার ইংলিশ ক্লাস নেওয়ার দরকার নেই, আপনি চলে আসেন, আজ থেকে আপনি বায়োলজি ক্লাস নেওয়া শুরু করেন। ঠিক আছে, আমার থেকেও সুন্দর ব্যাখ্যা যদি বলে তাহলে চ্যাট জিপিটি দিয়ে দিয়েছে। আচ্ছা, আচ্ছা, আসেন, স্যার অ্যান্সার করতে থাকুক। অবশ্যই আমি মনে করি যে স্যার এখানে দাঁড়াইলে আসলেই সত্য কথা, আমার থেকে স্যার ভালো ক্লাস নিতে পারবেন। যে সুন্দর অ্যান্সার করেছেন, আমিও এত সুন্দর ব্যাখ্যা দিতাম না। আসেন শুরু করি। আচ্ছা, প্রথম কথা হচ্ছে অধোতক নিয়ে যদি পড়তে হয় আপনাদের, এখানে যেটা দরকার সেটা প্রথমত একটু বলি। সেটা হচ্ছে, এইটা হচ্ছে অধোতক, মনে রাখবেন, একটা উদ্ভিদের আইডেন্টিফাইং ক্যারেক্টারিস্টিক্স। কি বলেন তো? আইডেন্টিফাইং ক্যারেক্টারিস্টিক্স। আচ্ছা, আইডেন্টিফাইং ক্যারেক্টারিস্টিক্স মানে তো বোঝেন আপনারা, শনাক্তকারী বৈশিষ্ট্য। অর্থাৎ একটা উদ্ভিদের কাণ্ড কোনটা, কোনটা মূল, কোনটা কাণ্ড, এটা যদি চিনতে হয় আপনাকে এই অধোতক দিয়ে চিনতে হবে। মনে রাখবেন, অধোতক থাকবে অবশ্যই কিসে বলেন তো? কাণ্ডে। অধোতক থাকবে কাণ্ডে, বাট কখনোই মূলে থাকবে না। ঠিক আছে, বাট কাণ্ডে যদি আপনাকে কাণ্ড যদি চিনতে হয়, অধোতক সেখানে থাকা একদম বাধ্যতামূলক। ওকে। আর স্যার যেটা বলছিলেন চ্যাট জিপিটি থেকে, একদম সত্য কথা। মূলের পয়েন্টে অবশ্যই অ্যাপিডার্মিস বলে একটা জায়গা থাকে। আপনারা সবাই, আপনাদেরকে পড়িয়েছি, গ্রিক ভাষায় অ্যাপি শব্দের অর্থ কি বলেন তো? বাইরে। অর্থাৎ বাইরে, ডার্মিস মানে কি? ত্বক। বাইরের ত্বকে একটা বিশেষ আবরণ তৈরি হয়ে যায় মূলের ক্ষেত্রে, যার কারণে তাদের অধোতক আর প্রয়োজন হয় না। তারা এই অ্যাপিডার্মিসের সাহায্যে সকল শোষণ প্রক্রিয়া সম্পন্ন করে থাকে। ঠিক আছে, অর্থাৎ মূলের প্রত্যেকটা কোষের বাঁচার জন্য এই অ্যাপিডার্মিস গুরুত্বপূর্ণ। এই জন্য দেখবেন আপনারা পড়তে গেলে মূল তৈরি হয় অ্যাপিডার্মাল টিস্যু থেকে। মূল তৈরি হয় কিসে থেকে বলেন তো? অ্যাপিডার্মাল টিস্যু থেকে। ওকে, এই পয়েন্টটা একটু নোট ডাউন করেন। আচ্ছা, এবার বলি, এখান থেকে আরো একটা কোশ্চেন হইতে পারে মূল এবং কাণ্ড থেকে। সেটা কি বলেন তো? ভাস্কুলার বান্ডেল। এই ভাস্কুলার বান্ডেলের আপনাদের কয়েকটা পয়েন্ট আছে, একটু মনে করে দেখেন। আমি আপনাদেরকে বারবার পড়িয়েছি এক্সার্ক, তারপর পড়িয়েছি অ্যান্ডার্ক, অ্যান্ডার্ক, এবং পড়িয়েছি মেসার্ক। এই পয়েন্টগুলো অবশ্যই ভালো করে নোট ডাউন করেন। এই তিনটা থেকেও একটা কোশ্চেন অবশ্যই পরীক্ষায় আসতে পারে, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। সো যা অ্যান্সারটা, 3 নম্বর অ্যান্সারটা কোনটা হবে বলেন তো? অবশ্যই কাণ্ড অ্যান্সার হবে। কাণ্ড বাদে কেউ মূল দিলে সুন্দর করে কিন্তু এখানে ভুল হয়ে যাবে। ঠিক আছে, সো যারা অ্যান্সার করেছেন বি, তাদের সবার ক্ষেত্রে রাইট অ্যান্সার এটা। আচ্ছা স্যার, 28 ফেব্রুয়ারি ফার্স্টের এক্সাম, সেজন্য বায়োলজি ক্লাস চাই। আচ্ছা, বায়োলজি ক্লাস এখন থেকে থাকবে। আপনাদেরকে আমি বলতেছি যে বায়োলজি ক্লাস এখন থেকে নিয়মিত থাকবে, প্রতিদিন একটা করে হলেও দেওয়ার ট্রাই করবো। আমি একটু সাজিয়েছি আপনাদেরকে নতুন করে প্রোগ্রাম, যেহেতু পরীক্ষার সন্নিকটে। হয়তো 1 তারিখ থেকে আমরা শুরু করতে পারি টানা 1 সপ্তাহ, জাহাঙ্গীরনগরের আগ পর্যন্ত দুপুর এবং সন্ধ্যায় 2টা করে ক্লাস রাখতে পারি। ওকে, 1 ঘন্টা বা 1.5 ঘন্টা করে টানা ক্লাস থাকতে পারে, বা রেগুলারলি আপনাদের এখানে বলতে পারি এমন একটা ম্যারাথন ক্লাস আয়োজন করতে পারি, যে টানা 5 ঘন্টা ক্লাস, টানা 4 ঘন্টা ক্লাস। আপনারা যদি রেডি থাকেন আমি ক্লাস নিতে অবশ্যই সম্মতি জানাচ্ছি আপনাদের। সবাই যেহেতু মূলে, আমিও মূলে। আচ্ছা চলেন, এরপরে একটু অ্যান্সার করার ট্রাই করেন। 4 নম্বরটা, 4 নম্বরটা অ্যান্সার করেন। ট্রান্সজেনিক উদ্ভিদ নয় কোনটি? ট্রান্সজেনিক উদ্ভিদ নয় কোনটি? 4 নম্বরটা একটু অ্যান্সার করার ট্রাই করেন তো, ব্যস্ত করে। যারা ক্লাসে নতুন করে জয়েন করছেন, অবশ্যই বলবো রিটেন পার্ট আছে কিন্তু ক্লাসে, শেষ পর্যন্ত ক্লাসটা একদম মনোযোগ দিয়ে দেখবেন। রিটেন পার্ট আছে কিন্তু ক্লাসে, খুবই গুরুত্বপূর্ণ থাকবে। 4 নম্বর অ্যান্সার করার ট্রাই করেন। ট্রান্সজেনিক উদ্ভিদ নয় কোনটি? রেডি স্যার? আমি বুঝছি, আমি অবশ্যই ক্লাস নিব, বললাম তো আপনাদের। এখন আগে ক্লাসটা শেষ করি। ট্রান্সজেনিক উদ্ভিদ কোনটি? 4 নম্বর অ্যান্সার করার ট্রাই করেন। এই যে আমাদের রাহেন স্যার আবারও চলে এসেছেন। ট্রান্সজেনিক উদ্ভিদ হলো এমন একটা উদ্ভিদ যার জিনোমে বিদেশি জিন সংযোজন করা হয়েছে জিন প্রকৌশল প্রযুক্তির মাধ্যমে, যাতে একটি নতুন বৈশিষ্ট্য অর্জন করা যেতে পারে। আচ্ছা
স্যার অসাধারণ ভাবে অ্যান্সার করতেছেন চ্যাট জিপিটির সহায়তায়। আমি স্যারকে স্বাগতম জানাই। আচ্ছা, ট্রান্সজেনিক উদ্ভিদ নিয়ে আপনাকে যদি একটা সিম্পলি আমাকে যদি কোনো কথা বলতে হয়, আমি একটু কথা বলে রাখি আপনাদের। আসেন, প্রথম কথা, ট্রান্সজেনিক উদ্ভিদ নয় কোনটি, এইটা মাথায় রেখেন। আমি আপনাদেরকে একটু জানাতে চেষ্টা করতেছি যে ট্রান্সজেনিক উদ্ভিদ আসলে কি। ওকে, ট্রান্সজেনিক উদ্ভিদটা কি একটু দেখেন। প্রথম কথা মনে রাখবেন, ট্রান্সজেনিক উদ্ভিদ হচ্ছে, ধরেন এই একটা আমি বললাম আপনার একটা পেয়ারা গাছ, ঠিক আছে, পেয়ারা গাছ। এখন পেয়ারা গাছের কাহিনী যদি বলি, আমি সিম্পল পৃথিবীর যে কোনো গাছ নিয়ে উদাহরণ দিতে পারি, আমি জাস্ট পেয়ারা গাছ নিয়ে বলতেছি। এখন একটা পেয়ারা গাছে ধরেন আপনার ফল দিচ্ছে 10টা, আর একটা পেয়ারা গাছে ফল দিচ্ছে 5টা। তা তখন আপনি ভাবতেছেন যে একটা পেয়ারা গাছ ফল দিচ্ছে 10টা আর একটাতে 5টা, কেন এই পার্থক্যটা? একটাতে বেশি ফল পাচ্ছে আর একটাতে কম। ঠিক এই ধারণা থেকেই বিজ্ঞানীরা গবেষণা শুরু করলেন যে পৃথিবীর সব গাছই তো আর একই রকম ফল দিবে না, কেউ বেশি দিচ্ছে কেউ কম দিচ্ছে, এর মধ্যে অবশ্যই কারণ আছে। তখন বিজ্ঞানীরা কি করলেন, যে গাছটা বেশি ফল দিচ্ছে ওই গাছটা ডিএনএ সংগ্রহ করলেন, আর যে গাছটা কম ফল দিচ্ছে ওই গাছটা ডিএনএটা সংগ্রহ করলেন। দুইটার সাথে কম্পেয়ার করে দেখলেন পার্থক্যটা আসলে কোথায়। তখন তারা বুঝতে পারলেন যে এই বেশি ফল দেওয়ারও কারণ আছে, কম ফল দেওয়ারও কারণ আছে। তখন তারা কি করলো, বেশি যে গাছটা ফল দিচ্ছে ওইটা ডিএনএটা সংগ্রহ করলো এবং ওইটা দিয়ে টিস্যু কালচার তৈরি করা শুরু করলো। তার মানে সিম্পলি বলতে গেলে, এখন যদি এই বেশি ফল গাছটার ডিএনএটা আমি কম যে গাছটা ফল দিচ্ছে ওইটার ডিএনএতে আমি প্রবেশ করাই দিতে পারি, কম ফল গাছটাও এখন কি দিবে, বেশি ফল দিবে। সিম্পলি বলতে গেলে ডিএনএ চেঞ্জ করার মাধ্যমে নতুন একটা উদ্ভিদ তৈরি করার প্রক্রিয়ার নামই হচ্ছে কি বলেন তো, ট্রান্সজেনিক উদ্ভিদ। আবারও বলি, ডিএনএ চেঞ্জ করার মাধ্যমে অর্থাৎ রিকম্বিনেন্ট ডিএনএ এর মাধ্যমে নতুন একটা উদ্ভিদ তৈরি করার প্রক্রিয়ার নামই হচ্ছে আপনার ট্রান্সজেনিক উদ্ভিদ। এটাও রিটেনে আসতে পারে, ট্রান্সজেনিক উদ্ভিদ বলতে কি বুঝো। আরো যদি আপনি একটু ডিটেলস লিখতে চান, মনে রাখবেন ডিএনএ চেঞ্জ করার জন্য অবশ্যই আপনার ব্যাকটেরিয়ার প্রয়োজন হবে, কারণ ব্যাকটেরিয়া রেস্ট্রিকশন এনজাইম হিসেবে কাজ করে। এই জন্য একটু বলে রাখি, ট্রান্সজেনিক উদ্ভিদ তৈরি করতে গেলে যে ব্যাকটেরিয়াটা লাগবে সেই ব্যাকটেরিয়াটার নাম হচ্ছে অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমিফিসিয়ান্স। নাম কি বলেন তো, অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমিফিসিয়ান্স। সারা বিশ্বে এটা প্রচলিত, এটার মাধ্যমে সাধারণত উদ্ভিদের ডিএনএ চেঞ্জ করা হয়। এটাও কিন্তু পরীক্ষা আসার মতো একটা কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, এখান থেকে আরেকটা জিনিস নোট ডাউন করতে পারেন যে প্রাণীদের ডিএনএ চেঞ্জ করার জন্য কোন ব্যাকটেরিয়া লাগে। প্রাণীদের ডিএনএ চেঞ্জ করার জন্য লাগবে ই কোলি ব্যাকটেরিয়া। দুইটাই ইম্পর্টেন্ট, দুইটা একটু নোট ডাউন করে রাখবেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনারা 4 নম্বর অ্যান্সার করতে বলেছিলাম, জানি না আপনারা কি অ্যান্সার করেছেন। 4 নম্বর একটু যারা যারা এখনো অ্যান্সার করেন না, একটু অ্যান্সার করার ট্রাই করেন। আচ্ছা, সবাই বলতেছেন 4-এর এ, 4-এর এ, আর কি বলছেন 4-এর বি, 4-এর সি। বাদ থাকলো কি, সবই তো দিলেন আপনারা অ্যান্সার। বোকা, একটু ভেবে অ্যান্সার করেন আপনারা। চলেন একটু আমরা একটু কোশ্চেনটা দেখি। এটাও আবার একটু ঘোরানো কোশ্চেন, দেখছেন প্রত্যেকটা কোশ্চেন কিন্তু আপনাকে একেবারে ভেবে ভেবে ডিপলি অ্যান্সার করতে হবে। দেখছেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এই জায়গাটাই আপনি ধরা খান। আচ্ছা চলেন, প্রথম কথা, ট্রান্সজেনিক উদ্ভিদ নয় কোনটি। এখানে আসলে আমি আপনাদেরকে একটু বুঝাই। স্বর্ণধান, এই স্বর্ণধানটা কিভাবে তৈরি করা হয়েছে, ডিএনএ চেঞ্জ করার মাধ্যমে। তাহলে অবশ্যই এটা একটা ট্রান্সজেনিক উদ্ভিদ। চেয়েছে কি, ট্রান্সজেনিক উদ্ভিদ নয় কোনটি, তাহলে অবশ্যই এটা অ্যান্সার হবে না। আচ্ছা এবার আসেন, কার্পাস তুলা যেটাকে আমরা বলি, এটা কি বলতেছি আমরা, এটা অবশ্যই হচ্ছে ডিএনএ চেঞ্জ করার মাধ্যমে আমরা এখন নতুন ভাবে তৈরি করতেছি। তাহলে এটাও হচ্ছে আপনার ট্রান্সজেনিক উদ্ভিদ। লবণাক্ততা সহিষ্ণু বাদাম, ঠিক আছে, মানে সব বাদাম কিন্তু লবণাক্ত, যেখানে লবণাক্ত জমি আছে, লবণাক্ত মাটি আছে, ওই জায়গায় সব বাদাম জন্মাইতে পারে না। এখন বলতেছে যে এমন কিছু বাদাম জন্মানো হচ্ছে যে লবণাক্ত মাটিতেও সেগুলো ইজিলি কি হইতে পারে, অবশ্যই জন্মাইতে পারে। তার মানে এটাও তৈরি করা হচ্ছে কিসের মাধ্যমে, ডিএনএ চেঞ্জ করার মাধ্যমে। তাহলে এটাও কিন্তু হবে না। তাহলে অ্যান্সার হবে কোনটা, অবশ্যই অ্যান্সার হবে 4-এর বি, গোয়ান 18 ধান। প্রশ্ন করতে পারেন যে স্যার এটা কিভাবে আপনি বললেন। এটা আপনার বায়োটেকনোলজি অধ্যায়তে আপনাদেরকে যেখানে টিস্যু কালচার আছে ওখানে দেখবেন আলোচনা করা আছে। গোয়ান 18 এটা হচ্ছে চীন প্রদেশে অর্থাৎ চীন দেশে এটা একটু নতুন করে তারা তৈরি করছে। কিভাবে বলেন তো, এটা তারা করছে টিস্যু কালচারে ডিএনএ পরিবর্তন করে না, জাস্ট টিস্যু কালচার করছে কিভাবে জানেন, তারা হ্যাপ্লয়েড পরাগরেণু তৈরি করছে। হ্যাপ্লয়েড পরাগরেণু মানে পরাগরেণু হ্যাপ্লয়েড হইতে পারে, ডিপ্লয়েড হইতে পারে, কিন্তু তারা কি করছে, হ্যাপ্লয়েড অর্থাৎ একটা সিঙ্গেল কোষ আছে এমন একটা পরাগরেণু নিয়েছে,
ওখান থেকে টিস্যু কালচার তৈরি করতেছে। ডিএনএ চেঞ্জ কিন্তু বলি নাই, ডিএনএ চেঞ্জ কিন্তু আমি বলি নাই। ডিএনএ চেঞ্জ করলে সেটা হয়ে যাবে কি রিকম্বিনেন্ট ডিএনএ এবং ট্রান্সজেনিক উদ্ভিদ। বাট বলতেছি হ্যাপ্লয়েড পরাগরেণু থেকে তারা কি করতেছে, বারবার বিভাজন করে কি করছে, নতুন একটা উদ্ভিদ তৈরি করছে। সেটার নাম দিলাম আমরা তাহলে কি গোয়ান 18 ধান। তাহলে অ্যান্সার হবে কোনটা বলেন তো, 4-এর বি। কোনটা হবে অ্যান্সার, 4-এর বি নম্বরটা অ্যান্সার হবে। আচ্ছা, তাহলে যারা যারা 4-এর বি অ্যান্সার করেছেন তাদের সবার রাইট হয়েছে, বাকিগুলো সবাই ভুল অ্যান্সার করেছেন। আচ্ছা, গাছ নিয়ে এত টানাটানি করলে কেন? গাছ নিয়ে টানাটানি না করলে আপনি রিকম্বিনেন্ট ডিএনএ বুঝতে পারবেন না, এটাই হচ্ছে বড় কথা, বুঝছেন? যত বেশি সুন্দর করে টিস্যু কালচার বুঝবেন তত বেশি আপনি জেনেটিক ইঞ্জিনিয়ারিং বুঝতে পারবেন। জেনেটিক ইঞ্জিনিয়ারিং যে কতটা ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট, কতটা কঠিন এবং অবশ্যই ব্যয়বহুল এক্সপেন্সিভ একটা সাবজেক্ট আপনি বুঝতে পারবেন এটা। ভার্সিটিতে ওঠেন তখন ধাপে ধাপে বুঝবেন। আচ্ছা, চলে আসেন, এরপরে আমরা যাই 5 নম্বর কোশ্চেনে চলে যাই। 5 নম্বর কোশ্চেনে আমরা চলে যাচ্ছি। 5 নম্বরে আসেন। 5 নম্বরে আমরা বলতেছি কি বলেন তো, দেখি কোশ্চেন দেখি আমরা। 5 নম্বর কোশ্চেনটা একটু দেখবো, ওয়েট স্যার, চেঞ্জ হয় না, একটু দেখেন তো। আচ্ছা, 5 নম্বর কোশ্চেনটা একটু অ্যান্সার করার ট্রাই করেন, 5 নম্বরটা। আচ্ছা, অনেকে আজকে দেখি তাই নেই, ওকে বলে নেই যে আজকে ক্লাস আছে, যাবিন ওকে। আচ্ছা, এবার আসেন, সাস্টের জেনেটিক ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, ভ্রূণ কালচার করে কোনটি উৎপাদন করা হয়? 5 নম্বর অ্যান্সার ট্রাই করেন। ভ্রূণ কালচার করে কোনটি উৎপাদন করা হয়? 5 নম্বরটা একটু অ্যান্সার করা ট্রাই করেন, যারা যারা ক্লাসে আছেন ব্যস্ত করে 5 নম্বর একটু ট্রাই করেন যে ভ্রূণ কালচার করে কোনটি উৎপাদন করা হয়। ইম্পর্টেন্ট, আবারও বলতেছি ইম্পর্টেন্ট কোশ্চেন। ভ্রূণ কালচার অর্থাৎ এমব্রায়ো কালচারিং করে আপনি কোনটি উৎপাদন করতে পারবেন, ইম্পর্টেন্ট। কাজল চোখের মেয়ে শোনান, কাজল চোখের মেয়ে শোনাবো, ক্লাসটা শেষ করেন। কাজল চোখের মেয়ে তোমার দিবস কাটে বিবশ হয়ে আমার দিকে চেয়ে। আচ্ছা, চালান। এখন দেখেন 5 নম্বর আগে অ্যান্সার করার ট্রাই করেন, 5 নম্বর অ্যান্সার করার ট্রাই করেন, ব্যস্ত করে। 5-এর ডি, সবাই বলতেছেন 5-এর ডি, হোমোজাইগাস জাতের উদ্ভিদ ভ্রূণ কালচার করে কোনটি উৎপাদন করা হয়? না, এটা হোমোজাইগাস করে না, সবাই অ্যান্সার করতেছেন ডি। আমি জানি না কি হিসেবে অ্যান্সার করতেছেন, ভ্রূণ কালচার করে, তাই তো? দেখি অ্যান্সারটা করার ট্রাই করি। 5 নম্বর ব্যস্ত করে, ভাই বায়োলজি পারি না, বায়োলজি পারেন না, নতুন করে শিখতে থাকেন বায়োলজি। ভ্রূণ কালচার করে কোনটি উৎপাদন করা হয়, চলেন একটু দেখি। আচ্ছা, এমব্রায়ো কালচার, এমব্রায়ো কালচার নিয়ে যদি পড়তে হয় তাহলে মনে রাখবেন এটা আপনাকে অবশ্যই এমব্রায়ো কালচার পড়তে গেলে সাইটোপ্লাজম নিয়ে আলোচনা করা লাগবে। কোনটা নিয়ে? সাইটোপ্লাজম নিয়ে আলোচনা করা লাগবে। তাহলে আমরা একটু সাইটোপ্লাজম নিয়ে কথা বলি। কোনটা নিয়ে আলোচনা করা লাগবে বলেন তো? সাইটোপ্লাজম নিয়ে আলোচনা করা লাগবে। তাহলে আমরা এখন আগে সাইটোপ্লাজম নিয়ে একটু কথা বলবো। আচ্ছা, সাইটোপ্লাজম এর বিভাজনকে আপনারা জানেন সাইটোকাইনেসিস বলে। আর কোথাও যদি প্রোটোপ্লাজমের মিলন না হয়, শুধুমাত্র সাইটোপ্লাজমের মিলন ঘটানো হয়, সেখানে এক ধরনের নতুন একটা উদ্ভিদ তৈরি হয় পৃথিবীতে। সেটার নাম কি বলেন তো? সাইব্রিড। এবং এই সাইব্রিডের মাধ্যমে পৃথিবীতে সব জায়গায় কি তৈরি করা হয় বলেন তো? ভ্রূণ কালচার তৈরি করা হয়। তাহলে সাইব্রিড যেখানে থাকবে ভ্রূণ কালচার তৈরি করা যাবে সেখানে। হোমোজাইগাস হইলে হবে না, এই জন্য হোমোজাইগাস করলে তখন সাইটোপ্লাজম এবং প্রোটোপ্লাজম দুইটারই মিলন ঘটানো লাগে, যার কারণে এখানে অবশ্যই কি হবে না বলেন তো? হোমোজাইগাস হবে না। ভাইরাস মুক্ত উদ্ভিদ তো নাই, কখনোই না। বীজহীন ট্রিপ্লাইন উদ্ভিদ এটাও না। বীজহীন তৈরি করতে গেলে মনে রাখবেন তখন পার্থেনোকার্পি, এই পয়েন্ট চলে আসবে, পার্থেনোজেনেসিস, পার্থেনোকার্পি। আচ্ছা, তাহলে যারা অ্যান্সার করতে পেরেছেন 5-এর বি, তাদেরকে অবশ্যই মনে রাখবেন 5-এর বিটা রাইট অ্যান্সার, বাকি সবগুলো ভুল, বাকি সবগুলো অবশ্যই ভুল অ্যান্সার করেছেন। 6 নম্বরে চলে আসেন, আমরা 6 নম্বর দেখি। রিকম্বিনেট উদ্ভিদকে পোষক কোষে প্রবেশ করানোর ভৌতিক প্রক্রিয়া কোনটি? রিকম্বিনেট ডিএনএ হবে। রিকম্বিনেট ডিএনএ কে, একটু টাইপিং মিস্টেক, রিকম্বিনেট ডিএনএ কে পোষক কোষে প্রবেশ করানোর ভৌতিক প্রক্রিয়া কোনটি? চলেন এটা একটা অ্যান্সার করার ট্রাই করেন, ভয়াবহ ইম্পর্টেন্ট। এখান থেকে কোশ্চেন হয় প্রতি বছর, এবছরও আসার সম্ভাবনা অনেক বেশি। 6 নম্বরটা মোস্ট ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি দিয়ে দিলাম, একটা কোশ্চেনে কিন্তু লিখি না, এটাতে কিন্তু লিখে দিলাম যে 6 নম্বর ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
আচ্ছা, অনন্ত সরকার বুঝেছে, বলছেন যে সাইব্রিড বুঝি নাই। প্রোটোপ্লাস্টমের মিলন যেখানে হবে না, শুধুমাত্র সাইটোপ্লাজমের মিলন ঘটাবেন, সেটাকে আপনি বলবেন সাইব্রিড উদ্ভিদ। সাইব্রিড, হাইব্রিড আপনি নাম শুনছেন, আশা করি আপনারা সবাই শুনছেন হাইব্রিড, কিন্তু নাম এখন শুনেন যে সাইব্রিড, এটা সাইটোপ্লাজমের মিলনকে বোঝাচ্ছে। আচ্ছা, এবার আসেন, আপনারা তাহলে মেসেজ পড়েন না কেন? তামিম স্যার, আমি মেসেজ পড়তেছি, আপনি মেসেজ পড়তে থাকেন, একটু অ্যান্সার গুলো আগে শেষ করি। 6 নম্বরটা দেখেন, রিকম্বিনেন্ট ডিএনএ কে পোষক কোষে প্রবেশ করানোর ভৌতিক প্রক্রিয়া কোনটি? 6 নম্বরটা স্যার আসবেন, স্যার চলে আসেন, স্যার চলে আসেন, মেসেজ পড়তেছি, সবই পড়তেছি, আসেন। এই যে স্যার হচ্ছে মেসেজ পড়ার জন্য, মেসেজ পড়তেছি না, মেসেজ পড়তেছি না, সবই পড়তেছি, স্যার চলে এসছে, ঠিক আছে। মেসেজ করে না তাই আর কি চলে আসলাম। আপনাদের কি লাইভ চলে না চলে আমি তো কিছু বুঝতেছি না, স্যার আমার মেসেজই পড়ে না, অনেক ভিআইপি স্যার। আচ্ছা, আপনাদের সামনে হাজির হয়েছেন আপনাদের জনপ্রিয় টিচার, আপনাদের সবার কাছের টিচার, অন্যতম ভালোবাসার টিচার, কেমিস্ট্রির বস, চলে এসেছে আপনাদের নাজমুল হক তামিম স্যার। স্যার কিছু আমাদের না না না, তুমি কি আবার খাইছো? অবশ্যই স্যার, কি খাইছো? অবশ্যই স্টুডেন্টের কাছ থেকে অনেক ভালোবাসা খেয়েছি, কারণ স্টুডেন্টদের ভালোবাসা ভালোবাসা খাওয়া যায়? অবশ্যই ভালোবাসা পড়া যায়, খাওয়া যায়, মাখা যায়, সবকিছু করা যায়। এই মাখাও জন্য যায়? কোথায় মাখছেন স্যার, কোথায় মাখছেন? এই জন্য আজকে হচ্ছে ক্লাসে চলে এসেছি, লাইভ ক্লাসে স্টুডেন্টের এই দোয়া নিয়ে। আচ্ছা চলেন স্যার, বসেন, আসতেছি, আমরা হাজির হচ্ছি। আচ্ছা, রিকম্বিনেন্ট ডিএনএ কে পোষক কোষে প্রবেশ করানোর ভৌতিক প্রক্রিয়া কোনটি? ঠিক আছে, ভৌতিক প্রক্রিয়া কোনটি স্যার? শুধু সবার মেসেজ পড়বো, কারণ না সবার মেসেজ পড়বো। আচ্ছা চলে আসেন, একটু একটু 6 নম্বরটা অ্যান্সার করার ট্রাই করেন। 6 নম্বর ব্যস্ত করে অ্যান্সার করেন, ক্লাস শেষ করতে পারবো না কিন্তু, আমি কিন্তু রিটেন আলোচনা করবো না কিন্তু তাহলে। আচ্ছা আচ্ছা, ক্লাসে ফেরেন, সবাই কমেন্ট করা বাদ দিয়ে ক্লাসে ফিরে আসেন। হ্যাঁ, আমি আমি কারো ক্রাশও না, জাতিরও না, নারীরও না, কারণ আমি হচ্ছে আমার স্টুডেন্টদের কাছে প্রিয় হতে চাই, আর কোনো কিছু না। স্টুডেন্টটা আমার, আমি স্টুডেন্টের, এটা হচ্ছে বড় কথা, বুঝছেন? আপনারা ক্লাস করবেন, ভালোবাসবেন, প্রত্যেকটা টিচারকে ভালোবাসবেন, এবং টিচারকে, আপনার টিচারটা যাতে আপনাদের সর্বোচ্চ দিতে পারে, সর্বোচ্চ নিতে পারেন, নেওয়ার মাধ্যমে একটা ভালো জায়গায় পৌঁছান, স্বপ্নটা পূরণ করেন। স্যার, আপনি এটাই হচ্ছে বলছেন যে এটাই হচ্ছে বড় কথা। নেওয়া যায়, দেওয়া যায়। স্যার, আপনি হচ্ছে কি দিবেন আর কি নিবেন স্টুডেন্টদের থেকে একটু যদি বলেন। এটা হচ্ছে স্টুডেন্টকে আমরা দিব কি, সর্বোচ্চ দিবেন? পরিমাণ সাপোর্ট দিব। কিসের support? অবশ্যই তাদেরকে আপনি পড়ালেখার মানসিক support সর্বোচ্চ, ঠিক আছে, আপনি কি আবার অন্য কোনো সাপোর্ট দিতে চান? পড়ালেখার সর্বোচ্চটা তারা নিতে পারে, স্যার, এটার জন্য এটা কি স্যার? 222 জন পার্টিসিপেট হয়েছে স্যার, 222। আচ্ছা, 6 নম্বরটা একটু অ্যান্সার করতে করেন। যেহেতু আমার এখানে যারা স্টুডেন্ট আছেন সবাই তামিম স্যারকে চিনেন, এই জন্য তামিম স্যার আপনাদের সাথে একটু ফাজলামি করলো। এই জন্যই হচ্ছে যাতে ক্লাসটা আরো একটু প্রাণবন্ত হোক, আপনারা একটু মজা করতে থাকেন, ক্লাসটা নতুন করে এনজয় করতে থাকেন, এবং সাথে সাথে আগে অ্যান্সার করার ট্রাই করেন, ব্যস্ত করে অ্যান্সার করার ট্রাই করেন। আচ্ছা, 6 সি জানিয়েছেন সবাই, তাই তো? হ্যাঁ, ইয়েস, যারা যারা সি বলছেন অবশ্যই রাইট। গান শট, ঠিক আছে, গান শটের মাধ্যমে কি হচ্ছে, অবশ্যই একটা ডিএনএ থেকে আর একটা ডিএনএ তে কি করতেছে, আমরা ডিএনএটা আমরা স্থানান্তর করতে পারছি। এই গান শট মানে এমন গান শট না। আচ্ছা, ব্যস্ত করে মানে হচ্ছে এটা তাড়াতাড়ি করে। আজকে আপনাদের এখানে সব টিচার আছে, স্বনামধন্য টিচাররা আমাকে এত সুন্দর করে আপনাদেরকে মজা দেওয়ার জন্য বলতেছে, ব্যস্ত মানে কি বলেন তো, তাড়াতাড়ি তাড়াতাড়ি যাতে অ্যান্সার দিতে পারে। এটা আমি সুন্দর করে, এটা আমার ডায়লগ হয়ে গেছে ব্যস্ত করে। এখন যদি বলি আমার স্টুডেন্টের আমার ডায়লগ গুলো পেশ করো, সবাই কিন্তু আমার ডায়লগ গুলো খুব সুন্দর করে পেশ করবে। আচ্ছা, আপনি বলুন, আমি প্রতিদিন সকালবেলা গরুর যে খাঁটি গোবর আছে ওটা মাথার মধ্যে মাখেন এবং দুপুরবেলা ধুয়ে নেন। আচ্ছা, 6 নম্বর অ্যান্সার করেছে, এটা গুরুত্বপূর্ণ কিন্তু, এটা পরীক্ষা আসার মতো, এটা একটু লিখে রাখেন। আচ্ছা, ভৌতিক প্রক্রিয়া, এটা একটু লিখে রাখেন, কারণ ভৌতিক প্রক্রিয়ার সাথে এখানে প্রত্যক্ষ প্রক্রিয়া বলে কিন্তু আরো একটা প্রক্রিয়া আছে, এটাও কিন্তু পরীক্ষা আসতে পারে। প্রত্যক্ষ প্রক্রিয়া কোনটি, ঠিক আছে? আচ্ছা চলেন আমরা একটু চলে যাই, এরপরে চলে যাই আমরা 7 নম্বর কোশ্চেনে যাই। হ্যাঁ, 7 নম্বর কোশ্চেনে আমরা একটু যাব। 7 নম্বর কোশ্চেনটা একটু দেখবেন, কোনটি বর্জ্য পরিশোধনে সংশ্লিষ্ট নয়? কোনটি বর্জ্য পরিশোধনে সংশ্লিষ্ট নয়, এটা আপনারা পারবেন না আমি জানি, তারপর একটু 7 নম্বর, 7 নম্বরটা একটু অ্যান্সার করার ট্রাই করেন, ব্যস্ত করে একটু 7 নম্বরটা একটু অ্যান্সার করার ট্রাই করেন। 7 নম্বরটা একটু দেখবেন আপনারা, কোনটি বর্জ্য পরিশোধনের জন্য নয়, বর্জ্য পরিশোধনের জন্য কোনটি নয়, এটা একটু দেখবেন। আমি একটু বলে দিই আপনাদেরকে, বর্জ্য পরিশোধনের জন্য মনে রাখবেন, সবসময় মনে রাখেন যে বর্জ্য পরিশোধনের জন্য
অ্যামাইনো অ্যাসিড উৎপাদন হইতে পারবে। অ্যামাইনো অ্যাসিড উৎপাদনের মাধ্যমে বর্জ্য পরিশোধন সংশ্লিষ্ট নয়। এটা আপনাদেরকে জাস্ট অ্যান্সারটা দিয়ে দিলাম। কোন ভাইরাসের সংক্রমণে মশকির ভূমিকা অপ্রয়োজনীয়? 8 নম্বরটা একটু অ্যান্সার করা ট্রাই করেন। 8 নম্বর ইম্পর্টেন্ট। নিচের কোন ভাইরাসটির সংক্রমণে মশকির ভূমিকা অপ্রয়োজনীয়? ইম্পর্টেন্ট। 8 নম্বরটা একটা 8 নম্বরটা একটু ইম্পর্টেন্ট। 8 নম্বর অ্যান্সার করা ট্রাই করেন। 8 নম্বর ব্যস্ত করে একটু 8 নম্বরটা ট্রাই করেন। কোন ভাইরাস সংক্রমণে মশকির ভূমিকা অপ্রয়োজনীয়? তার মানে আপনাকে কোশ্চেনে কি বোঝাচ্ছে বলেন তো, যে কোন ভাইরাসটা ছড়াতে আপনার মশকির প্রয়োজন নাই, অর্থাৎ মশার মাধ্যমে ছড়াই না কোন ভাইরাসটি। একটু ব্যস্ত করে অ্যান্সার করা ট্রাই করেন। 8 নম্বরটা 8। ফারহান সাদিক রাকিন জানিয়েছেন এ জানিয়েছেন ডেঙ্গু। আচ্ছা, মশকির গুরুত্বপূর্ণ নাই ডেঙ্গুতে। আচ্ছা, তারপর দেখেন স্যার প্রত্যেকটা প্রক্রিয়া, এটাও কি গান শর্ট প্রক্রিয়া প্রত্যক্ষ? আচ্ছা, আপনারা এমন ভাবে টাইপিং করছেন বুঝতেও সমস্যা হচ্ছে। প্রত্যক্ষ প্রক্রিয়ার জন্য গান শর্ট না, প্রত্যক্ষ প্রক্রিয়ার জন্য আপনাকে ওখানে বই খুলে সুন্দর করে আমি একটা নোট দেখিয়ে দিব আপনাদেরকে, শখ আকারে দেখিয়ে দিব। নেক্সট ক্লাসে প্রত্যক্ষ প্রক্রিয়া ভৌতিক প্রক্রিয়ার পার্থক্য দেখিয়ে দিব, তাহলে আপনারা বুঝতে পারবেন। যেমন দেখবেন, আপনাকে একটু আগে দেখলাম ডিএনএ স্থানান্তর করার জন্য যেমন ব্যাকটেরিয়া লাগে, যেমন একটু আগে বলেছি অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমিফিসিয়েন্স, আরেকবার বলছি ইকোলি ব্যাকটেরিয়া, যেটা কিন্তু প্রত্যেকটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটার মাধ্যমে কি করা হয়? স্থানান্তর করা হয়। আবার কোন কোন সময় যেমন ডিএনএ স্থানান্তর করার জন্য ক্যালসিয়াম ক্লোরাইড লাগবে, সিজিয়াম ক্লোরাইড লাগবে। এটার মাধ্যমে একটা ব্যাকটেরিয়ার মধ্যে, ধরেন সাপোজ জাস্ট লাইক দ্যাট, এটা একটা ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়া কি করছেন, আপনি কোন একটা ডিএনএটা স্থানান্তর করছেন, এই ব্যাকটেরিয়ার ভিতরে আপনি প্রবেশ করাবেন। তারপর এই ব্যাকটেরিয়া সেই ডিএনএটাকে আবার অন্য কারোর সাথে অ্যাটাচ করে দিবে, সংযুক্ত করে দিবে। প্রশ্ন হচ্ছে, আপনি যাই হোক না কেন কোন একটা প্রাণীর ভিতরে আপনি একটা ডিএনএ ঢুকাবেন, প্রবেশ করাবেন, এটা কি এতটাই ইজি? সে অতিরিক্ত ক্ষুদ্র, তারপরও যতই ক্ষুদ্র হোক না কেন তার ভিতরে কি প্রবেশ করানো সম্ভব? প্রবেশ করাইতে গেলেই কিন্তু তখন জীবটা মারা যাইতে পারে। এই জন্য তাকে খুব সতর্কতার সহিত কি করা হয়? বৈদ্যুতিক শক দেওয়া হয়, বৈদ্যুতিক হিট দেওয়া হয়। ক্যালসিয়াম ক্লোরাইড এবং সিজিয়াম ক্লোরাইডের সংস্পর্শে যাওয়ার পরে তারপর ডিএনএটা প্রবেশ করানো হয়। এটা হচ্ছে একটা, যেমন এটা একটা পরোক্ষ প্রক্রিয়া, আর একটা হচ্ছে প্রত্যক্ষ প্রক্রিয়া, আর একটা হচ্ছে ভৌতিক প্রক্রিয়া। এই ভৌতিক প্রক্রিয়ার মধ্যে আছে আপনার হচ্ছে গান শট। আচ্ছা ডান, আশা করি বুঝতে পেরেছেন। আপনি টেনশন করেন না, আমরা সুন্দর করে বাকিগুলা নোট আকারে আপনাদেরকে দিয়ে দিব এবং আমি নেক্সট ক্লাসে আমি আলোচনা করার ট্রাই করব। এখন একটু 8 নম্বরটা একটু অ্যান্সার করার ট্রাই করেন। ভাইয়া 7 নম্বরটা বুঝি নাই। 7 নম্বরটা আসলে বলি নাই এই জন্য কারণ আপনাদের প্রশ্ন না, এটা কোনটা বর্জ্য পরিশোধনের সংশ্লিষ্ট না, এটা হায়ার অর্ডারের কোশ্চেন। এটা আপনারা এমন কোশ্চেন দিলে স্কিপ করাটাই বেটার। যদি বলতে হয় অ্যামাইনো অ্যাসিড উৎপাদন করতে গেলে আপনার কি লাগবে, বর্জ্য পরিশোধনের সংশ্লিষ্ট নয়। কারণ অ্যামাইনো অ্যাসিড তৈরি করার অনেক টাইম পরে গিয়ে তারপর কি তৈরি হয়, ইউরিয়া তৈরি হয়। ডাইরেক্টলি অ্যামাইনো অ্যাসিডের সাথে সাথে যে বর্জ্য তৈরি হবে এমন কোনো কথা না। আজকে রিটেনেই আলোচনা আছে কিভাবে ইউরিয়া তৈরি হয়, তখন আরো ক্লিয়ারলি বুঝবেন। সার উৎপাদন করতে গেলে কিন্তু ডাইরেক্টলি একদিক থেকে কার্বন ডাইঅক্সাইড আর অ্যামোনিয়া বিক্রিয়া করবেন, আর একদিকে বর্জ্য পদার্থ তৈরি হবে, তাহলে ডাইরেক্টলি হচ্ছে। মিথেন উৎপাদন করতে যাবেন, CH4 মিথেন তৈরি করতে যাবেন, সেখানে ডাইরেক্টলি কি তৈরি হবে, অবশ্যই বর্জ্য পদার্থ তৈরি হবে। কার্বন ডাইঅক্সাইড তো নিজেই জানেনি, যেখানে কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করে বর্জ্য পদার্থ তৈরি করে। সংশ্লিষ্ট নয় কোনটি, তাহলে অ্যামাইনো অ্যাসিড উৎপাদন। এই জন্য বলেছিলাম 7 নম্বরটা। আচ্ছা, আশা করি এবার বুঝেছেন। যে 7 নম্বর বোঝেন নাই একটু কমেন্টের মাধ্যমে জানান আপনি বুঝতে পেরেছেন কিনা। 8 নম্বরটা একটু দেখেন। 8 নম্বরটা একটু গুরুত্বপূর্ণ কোশ্চেন। কোন ভাইরাস সংক্রমণে মশকির ভূমিকা অপ্রয়োজনীয়? 8 নম্বর ইম্পর্টেন্ট, কিন্তু আবারও বলতেছি 8 নম্বরটা একটু দেখার ট্রাই করেন। আমি একটু অ্যান্সারে চলে যাই। আপনারা জানি না কি করতেছেন, 8 নম্বর বলেছে অ্যান্সার করতে, আপনারা কি করছেন জানি না। দেখি, কথা হচ্ছে কোন ভাইরাস সংক্রমণে মশকির ভূমিকা অপ্রয়োজনীয়, তার মানে কি প্রয়োজন নয়, মশার মাধ্যমে কোনটা ছড়ায় না, এটা হচ্ছে সিম্পল কথা। প্রথম কথা মনে রাখেন, নিপা ভাইরাস। 8-এর সি নম্বর অ্যান্সার হবে। আপনারা জানেন খেজুরের রসের মাধ্যমে নিপা ভাইরাস ছড়িয়ে থাকে। এটা কি বলেন তো, নিপা ভাইরাসে অবশ্যই বাদুড়ের আক্রমণে, বাদুড়ের মাধ্যমে কি হয়, নিপা ভাইরাস ছড়িয়ে থাকে। এবার আসেন বাকি তিনটা, ডেঙ্গু, জিকা, চিকুনগুনিয়া, তিনটাই বলেন তো কি, তিনটাই মশকির মাধ্যমে ছড়াচ্ছে, তিনটাই মশকির মাধ্যমে ছড়াবে। এবং আরো মজার বিষয় হচ্ছে তিনটার ক্ষেত্রেই একই রকম জাতীয় ভাইরাস বহন করে তারা। এবং আমি সেগুলো লিখে দিয়ে একটু যদি আপনাকে বলতে হয়, যেমন অ্যাডিস অ্যাজেপ্টি, ঠিক আছে, অ্যাডিস অ্যাজেপ্টি এবং
অ্যাডিস অ্যালবোপিক্টাস, এই দুইটাই সাধারণত তাদের ভিতরে থেকে থাকে। অ্যাডিস অ্যালবোপিক্টাস এই ভাইরাসগুলোর পরজীবীগুলোই সাধারণত তাদের দেহের ভিতরে থেকে থাকে। আচ্ছা, আপনারা আশা করি বুঝেছেন। আচ্ছা, বুঝতে পেরেছেন আশা করা যায়। আচ্ছা, এবার আসেন আমরা একটু 9 নম্বরে চলে যাব। কয় নম্বরে চলে যাব বলেন তো? 9 নম্বর কোশ্চেনে আমরা একটু চলে যাব। 9 নম্বর কোশ্চেনে। ওকে, 9 নম্বরটা একটু দেখবেন আপনারা। 9 নম্বরটা একটু দেখেন। কোনটিতে সব ধরনের কোষ পাওয়া যায়? কোনটি সব ধরনের কোষে পাওয়া যায়? সিম্পল কোশ্চেন, আশা করি এটা পারা উচিত আপনাদের। আশা করি 9 নম্বর একটু অ্যান্সার করেন, ব্যস্ত করে অ্যান্সার করা ট্রাই করেন। 9 নম্বর, 9 নম্বর একটু অ্যান্সার করা ট্রাই করেন তো ব্যস্ত করে, যে নিচের কোনটিতে সব ধরনের কোষ পাওয়া যায়? সব ধরনের কোষ পাওয়া যায় কোথায়? সব ধরনের কোষ পাওয়া যায় কোথায়? একটু ব্যস্ত করে অ্যান্সার করার ট্রাই করেন। নয় নম্বর, কোনটিতে সব ধরনের কোষ পাওয়া যায়? একটু ব্যস্ত করে অ্যান্সার করার ট্রাই করেন। ফারহান সাদিক, রাকিন জানাচ্ছেন বি। আর বাকিগুলো কি ঘুমান নাকি? আসমি আলভিন জানিয়েছেন বি। মুসাম্মদ আনিশা রহমান জানিয়েছেন বি। তাসকিয়া কিয়া জানিয়েছেন বি। বাকিগুলা কি করেন? বাকিগুলা কি ক্লাসে নাই? ঘুমাই নাকি ক্লাসে? আচ্ছা, মারিয়াম আহমেদ জানিয়েছেন রাইবোজোম। আচ্ছা, মুস্কান সিরিয়া জানিয়েছেন বি। আচ্ছা, মেহরেব খান কাকুন জানিয়েছেন বি। মুস্কান সিরিয়া জানিয়েছেন বি। সবাইকে ধন্যবাদ। মাইমুনা ইবনাতি, উনি আছেন অন্য গ্রহে। আপনি হচ্ছে মাইমুনা ইবনাত হচ্ছে অন্য গ্রহের মানুষ, তিনি সবসময় মঙ্গল গ্রহে থাকে। মাঝে মধ্যে মঙ্গল গ্রহ থেকে একটু লাভ দিয়ে পৃথিবীতে আসার ট্রাই করে, বাট পারেন না, এই জন্য হুট করে এ তে লাভ দিতে গিয়ে বিতে দেয়, বিতে লাভ দিতে গিয়ে আবার সিতে, সি থেকে ডিতে, লাস্টে গিয়ে কোথাও না পেরে তিনি ইতে দাগাই। ঠিক আছে, 4টা অপশনের মধ্যে উনি আর একটা অপশন তৈরি করে নেয়, তৈরি করে নিয়ে সুন্দর করে ই লেখে, লেখার পরে সেটা আবার বৃত্ত ভরাট করে। উনি আসলে মঙ্গল গ্রহের মানুষ, তার জন্য রাইট এটা। আচ্ছা, সবাই জানাচ্ছেন বি। এটা সিম্পল একটা অ্যান্সার ছিল, আমি জানি এটা আপনাদের পারা উচিত, আপনারা পেরেছেন। ধন্যবাদ আপনাদেরকে। আচ্ছা, ধন্যবাদ আপনাদেরকে। আচ্ছা, রাইবোজোম হবে অ্যান্সার। সব ধরনের কোষে, আদি কোষ, প্রকৃত কোষ, সব জায়গায় কি পাওয়া যায়? অবশ্যই বি। আপনারা বলতেছি যেহেতু বি নম্বর আপনারা জানেন। আচ্ছা, রাইবোজোম। আরো কেউ থাকলে এখনো বলেন, এখনো যারা অ্যান্সার করেন নাই করেন, এটাও করেন। স্যার অনেক ঘুম ধরে, কি করবো? আসেন ঘুমাই একসাথে, বদমাইশ। সাইটোপ্লাজমের সর্ববৃহৎ অঙ্গাণুটির নাম কি? 10 নম্বরে চলে আসেন। 10 নম্বর, সাইটোপ্লাজমের সর্ববৃহৎ অঙ্গাণুটির নাম কি? প্রত্যেকটা এখানে আছে সাইটোপ্লাজমের অঙ্গাণু। এই সাইটোপ্লাজমের অঙ্গাণুর ভিতরে কোনটা সব থেকে বড়? কোনটা সব থেকে বড়? অ্যাজ ইউজুয়াল পারি নাই দেখে বলি না। ঠিক আছে, আপনার বলাও লাগবে না, আপনি পারলে, বলেছি ভুল হইলেও অ্যান্সার করতে, কথা না শুনবেন না। ঠিক আছে, আপনারা মারা খাইতে থাকেন। আচ্ছা, স্যার এ হবে। 10-এর কত বলছে? বি হবে। কেউ বলে এ, কেউ বলে বি। দেখি অ্যান্সার শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায়, শেষ পর্যন্ত আবার ইতে গিয়ে না দাঁড়াই। স্যার আপনি কি আমার কমেন্ট দেখেন না? কিম রোজি, হ্যাঁ জি দেখতেছি, অবশ্যই, কেন দেখবো না। এ হবে স্যার, ডি হবে স্যার, বাদ আছে কি স্যার? সব হবে স্যার। বদমাইশ, সব একটা ফাজিল। আচ্ছা, আসেন দেখি আমরা একটু দেখার ট্রাই করি। যারা যারা অ্যান্সার করতেছেন ধন্যবাদ। 10-এর বি আমি দেখলাম যে ম্যাক্সিমাম সবাই বলছেন বি। তাসপিয়া, ফারান এরা জানিয়েছেন সি। আচ্ছা, কৌশিক বিশ্বাস জানিয়েছেন ডি। আচ্ছা, চলেন অ্যান্সার করি। প্রথম কথা, সাইটোপ্লাজমের সর্ববৃহৎ অঙ্গাণুর নাম কি? কোশ্চেন ছিল তো আমাদের এইটা, তাই না? মনে রাখবেন এটার অ্যান্সার হবে অবশ্যই ক্লোরোপ্লাস্ট। যারা যারা বি অ্যান্সার করেছেন সবার জন্য রাইট, সবার জন্য রাইট। ওকে, এবার দেখি কেন। কারণ রাইবোজোম, নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া এগুলো সবগুলোই সাধারণত ন্যানোমিটার আকারে মাপা হচ্ছে। ক্লোরোপ্লাস্টের ক্ষেত্রে গিয়ে আমরা আরেকটু বড় অর্থাৎ মাইক্রোমিটারে একক করে থাকি। কিসে বলেন তো? সিম্পল কথা, মাইক্রোমিটার। তার মানে অবশ্যই অন্যান্যগুলো থেকে এটা সর্ববৃহৎ অঙ্গাণু। আর একটা পয়েন্ট লিখে দিই, স্যার একটু সিরিয়াসলি সমাধান দেন, সারাদিনই ঘুম ধরে, সন্ধ্যার পর অনেক ঘুম ধরে, পড়া যায় না। আমি আপনাকে একটা নির্দিষ্ট কথা বলি, যারা এই সমস্যায় ভুগতেছেন, আমি সিরিয়াসলি যেহেতু বলছেন, আমি একটু সিরিয়াসলি অ্যান্সার দিই, শোনেন। প্রথম কথা, ঘুমের জন্য হুট করে আপনার এই অভ্যাসগুলো হয় না। এই যে কাজগুলোর কথা বলতেছেন, এগুলো আসলেই দীর্ঘদিনের অভ্যাসের কারণে হচ্ছে। আপনাকে যদি এই জায়গা থেকে বাঁচতে হয়, তাহলে আপনাকে আমি যে কথাগুলো বলবো সেগুলো শুনতে হবে। প্রথম কথা, আপনাকে অবশ্যই 12টা বা 1টার মধ্যে ঘুমিয়ে যেতে হবে। 1টার উপরে জেগেন না।
একটা সময় ঘুমিয়ে যান আপনি, আমি বলবো না 5 ঘন্টা ঘুমাইতে অন্য কারোর মতো, কিন্তু আমি বলবো একটা সময় ঘুমিয়ে যান, আপনি সকালে উঠে ফজরের নামাজ পড়েন, প্রয়োজনে উঠে যদি পড়তে পারেন ভালো, না হলে আপনি আবার ঘুম দেন। আপনি সকাল 7টার ভিতরে উঠে যান, সকাল 7টার ভিতরে উঠে আপনি 3 ঘন্টা পড়ালেখা করেন, সকাল 10টায় আবার ব্রেকফাস্ট করেন, তারপর আপনি আবার একটু রেস্ট করেন, করে আবার 1-1.5 ঘন্টা পড়েন, এনাফ। দুপুরে নিয়ম করে আপনাকে আধা ঘন্টা বা 1 ঘন্টা ঘুমাইতে হবে, 1 ঘন্টার বেশি নয়, বেশি নয়। নামাজ পড়ে খাওয়া দাওয়া করে আপনাকে 1 ঘন্টা ঘুমাইতে হবে। আমি চ্যালেঞ্জ দিচ্ছি আপনার সন্ধ্যায় ঘুম আসবে না, কিন্তু আপনাকে অবশ্যই এইটা ফলো করে দুপুরে 1 ঘন্টা ঘুমাই নিতে হবে, কিন্তু টাইম টু টাইম। এরপরে যদি আপনি হুট করে বলেন যে আপনি সারা রাত মানে কাহিনী বৃত্তান্ত করলেন, আপনারা তো এখন শুধু সারা রাত শুধু কাহিনী বৃত্তান্ত বৃত্তান্ত, ফোন টিপিং টিপিং টিপিং, টাইপিং টাইপিং টাইপিং, এইগুলো ছাড়া আপনাদের তো কিছু নাই। পরীক্ষার আছে আর 15 দিন, আপনাদের শুধু হরমোনের দোষ, হরমোনের দোষ আর হরমোনের দোষ, হরমোন আর এনজাইম মিশ্রিত হয়ে আপনারা শুধু মস্তিষ্কে এমন কিছু আপনাদের মিশ্রিত হয়, আপনাদের যে কোন জায়গা থেকে কোন জায়গায় চলে যান আপনারা নিজেরাও জানেন না। একবার স্ক্রলিং এ ঢুকবেন, দেখবেন যে 5 ঘন্টা নাই জগৎ থেকে। একবার আপনারা ফোন কলিং এ ঢুকবেন, জগৎ থেকে 10 ঘন্টা নাই। 2 দিন পরে ঢাকা ইউনিভার্সিটি নকিং এট দ্য ডোর, তার আগে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি নকিং এট দ্য ডোর। 22শে ফেব্রুয়ারি জগন্নাথের পরীক্ষা, তারপরে হুট করে দেখবেন যে রোদে চলে এসেছে, পরীক্ষার আর কোনো কিছু দেওয়া বাকি নেই। তখন বসে বসে মুখে এইভাবে হাত দিয়ে ভাববেন, আল্লাহ আমি এখন কি করব, আমার তো কেউ পাত্তা দেয় না, কেউ পাত্তা দেয় না, কেউই দেয় না। এইগুলোই ভাবতে থাকবেন না, জীবনে মারা খাইতে থাকবেন, বুঝছেন? আচ্ছা, এবার আসেন। আচ্ছা ঠিক আছে, চলেন এরপরে আমরা চলে যাই। 10 নম্বরটাতে অ্যান্সার করলাম, আমরা চলে যাবো এবার 11 নম্বর অ্যান্সারটা দেখার ট্রাই করবো। 11 নম্বরটা একটু দেখেন তো, 11 নম্বরটা একটু দেখার ট্রাই করেন। কিরে ভাই, 11 নম্বরটা আসলে কেন? আচ্ছা 11 নম্বরটা দেখেন, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের পর্দা কোন জাতীয়? 11 নম্বরটা একটু অ্যান্সার করার ট্রাই করবেন, আপনারা ব্যস্ত করে 11 নম্বরটা অ্যান্সার করার ট্রাই করেন। আমরা গুটি গুটি পাই, আমাদের 227 জন পার্টিসিপেন্ট আমাদের সামনে যোগ হয়েছেন। 227 জোড়া চোখের স্বপ্ন পূরণ আমি জানি না হবে কিনা, বাট আপনারা পরিশ্রম করতে থাকেন, পরিশ্রম করলে সফলতা পাবেন। বারবার বলেছি, বাট আপনারা তো পরিশ্রম করেন না। আমাদের এই জেনজির মধ্যে একটাই ঝামেলা, আপনারা পরিশ্রম করতে চান না, শুধু আন্দোলন করতে চান, বাট পরিশ্রম করতে চান না। আচ্ছা আসেন, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের পর্দা কোন জাতীয়? এই জায়গা থেকে একটু অ্যান্সার করার ট্রাই করেন, ব্যস্ত করে 11 নম্বর অ্যান্সার করার ট্রাই করেন। 11 রাফিয়া জানিয়েছেন সি, 11 সি, বাকিরা সবাই জানাচ্ছেন এ। অ্যান্সার করেন, ব্যস্ত করে অ্যান্সার করেন, আমি টাইম নিব না, বেশিক্ষণ নিব না, আমি রিটেনে চলে যাব, রিটেন নিয়ে আলোচনায় চলে যাবো। একটু ব্যস্ত করে দেখেন টাইম স্যার কোথায়, টাইম স্যার আছেন, আপনার অ্যান্সার করার ট্রাই করেন। মোত্তাকিন সরকার জানাচ্ছেন, মোসমাত আনিশান রহমান জানিয়েছেন এ। আচ্ছা, আমারে কেউ 20 দেয়, আচ্ছা আপনারা 20 দেওয়ার ব্যবস্থা করে দিব। ভাইয়া আমি তো পরিশ্রম করি, আচ্ছা পরিশ্রম করলে সফলতা পাবেন। আচ্ছা, আনিকা শ্রীরাবন্তী জানিয়েছেন সি, কিমরোজ জানিয়েছেন বি, মুস্কান জিরিয়া এ। বাকিরা সবাই কোথায় অ্যান্সার করেন ব্যস্ত করে। তাসফিয়া একটা জানিয়েছেন ডি, মাহিন জানিয়েছেন এ। চলেন অ্যান্সার করি, দেরি না করি আমরা অ্যান্সার করে চলে যাই। দেখেন, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এটা কি একটা, অবশ্যই একটা অঙ্গাণু। আপনারা জানেন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যদি অঙ্গাণু থেকে থাকে, আপনাদেরকে পড়িয়েছি বায়োলজিতে যে কোনো ধরনের অঙ্গাণু পড়তে গেলে সেখানে দ্বিস্তরী আবরণ পাবেন। 90% ক্ষেত্রে কি আছে বলেন তো, দ্বিস্তরী আবরণ আছে। এবং দ্বিস্তরী আবরণ হইলে অবশ্যই বলেন তো, দ্বিস্তরী আবরণ মানে কি বলেন তো, ফসফোলিপিড বাইলেয়ার। বায়োলজিতে অন্য কোথাও দিকে তাকাবেন না, দ্বিস্তরী বাইলেয়ার, এবং সেটা যদি সাইটোপ্লাজমীয় অঙ্গাণু হয় মনে রাখবেন সেটা কি হবে, অবশ্যই ফসফোলিপিড বাইলেয়ার দিয়ে তৈরি হবে, শেষ কথা, আর কোনো কথা নাই। আচ্ছা 12 নম্বরে আসেন, কোষ বিভাজনের কোন ধাপে ক্রোমোজোম মেরুর দিকে গমন করে? 12 নম্বর সবাই পারবেন, বারবার পড়িয়েছি 12 নম্বরটা, বারবার আপনাদেরকে বারংবার দেখিয়েছি যে কোষ বিভাজনের কোন পর্যায়ে গিয়ে ক্রোমোজোম গুলো মেরুর দিকে গমন করে। সো আপনারা অবশ্যই 12 নম্বরটা অ্যান্সার করার ট্রাই করেন। আমি জানি যে 12 নম্বরটা আপনাদের পারা উচিত, আশা করি পারবেন। 12 নম্বর, কোষ বিভাজনের কোন ধাপে মেরুর দিকে গমন করে ক্রোমোজোম গুলো? 12 বি জানাচ্ছেন বি। আচ্ছা 12 নম্বর অ্যান্সার যদি না পারেন তাহলে পরীক্ষা হলে যাওয়ার দরকার নেই। 12 নম্বরটা এতটাই ইম্পর্টেন্ট, কিন্তু আবারও বলতেছি 12 নম্বরটার ক্ষেত্রে সবাই জানাচ্ছেন, আবার এখন জানাচ্ছেন ডি। আপনি আমার কমেন্ট দেখেন না ভাইয়া, আমি আর কমেন্ট করতাম না। নাসরিন জান, আমি এই জন্য কমেন্ট দেখেছি, আপনার কমেন্ট দেখেছি, আপনার কমেন্ট করতে থাকেন আপনি। আচ্ছা আচ্ছা, সাদিয়া রহমান জানাচ্ছেন সি, এ আর রাফিয়া জানাচ্ছেন সি,
আনিকা আঞ্জুম ইভা জানিয়েছেন বি, বিপাশা মাউরিন বি, মাইমুন আবদাদ সি। আচ্ছা, 12 বি আর সির মধ্যে আবার কেন কনফিউশন লাগাচ্ছেন আপনারা জানি না, দেখি অ্যান্সার করার ট্রাই করি। 12 মনে রাখবেন কোষ বিভাজনের কোন ধাপে মেরুর দিকে গমন করে, এটা তো এক চান্সে পারা উচিত আপনাদের, এটা 12 সি নম্বর অ্যান্সার হবে, অ্যানাফেজ। কারণ আপনারা জানেন অ্যানাফেজ কে বলা হয় গতি পর্যায়। কি বলা হয় বলেন তো? গতি পর্যায়। আর গতি পর্যায়ে গিয়েই কি হয়, ক্রোমোজোম গুলো আপনার হচ্ছে বিষুবীয় অঞ্চল থেকে দুই মেরুর দিকে গমন করে। এই জন্য এটাকে বলা হয় কি বলেন তো? অবশ্যই মনে রাখবেন, অবশ্যই বলেন তো কি, অবশ্যই মনে রাখেন এটা অ্যানাফেজ বা গতি পর্যায়ে বলা হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু পরীক্ষা আসতে পারে। 12 সি খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা চলেন চলেন এরপরে আমরা একটু 13 নম্বরে চলে যাই। চলেন 13 নম্বরে যাই আমরা একটু। 13 নম্বরটা একটু অ্যান্সার করার ট্রাই করব আমরা। নিচের কোনটি জীবন্ত জীবাশ্ম? নিচের কোনটি জীবন্ত জীবাশ্ম? অ্যান্সার করার ট্রাই করেন। নিচের কোনটি জীবন্ত জীবাশ্ম? নিচের কোনটি জীবন্ত জীবাশ্ম? নিচের কোনটি জীবন্ত জীবাশ্ম? কালকে কি জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি এক্সামটা দিতে আসবেন ভাইয়া? জি অবশ্যই, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং বায়োটেকনোলজির এক্সাম আছে আমার কালকে। আমার বান্ধবী আমাকে স্মরণ করিয়ে দিচ্ছেন আপনাদের ক্লাসের মাঝখানে। ধন্যবাদ ইশরাত জাহান ইমা, আপনাকে আপনাকে স্বাগতম জানালাম। আমার বান্ধবী সে জানাচ্ছেন যে আমার কালকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজির এক্সাম আছে। যে অবশ্যই আমি দিতে যাব ইনশাল্লাহ। কালকে আমাকে পরীক্ষার হলে দেখা পাবেন। আচ্ছা, ও স্যার আপনার বিভাজনের গতিবেগ কত? আমার বিভাজনের গতিবেগ তামিম স্যারের রাসায়নিক পরিবর্তনের থেকেও বেশি। রাসায়নিক পরিবর্তনের D2/DL এর পরিবর্তে যে ধরনের সূত্র বসাবেন, তারপরেও যদি কোনো রকমের অনুপাত না পেয়ে থাকেন, সেক্ষেত্রে মনে রাখবেন কোষ বিভাজনের সময় অর্পণ স্যারের কথা মনে থাকবে এরপর। আচ্ছা ঠিক আছে, চলে আসেন চলে আসেন। নিচের কোনটি জীবন্ত জীবাশ্ম? 13 নম্বর সবাই জানাচ্ছেন নিটাম। আচ্ছা, কি করে অ্যান্সার করতেছেন আমার জানা নেই। 13 ডি কি হিসেবে অ্যান্সার করতেছেন? 13 এ ডি আবার কেউ বলছেন বি। 13 নম্বর অ্যান্সার করেন তো, ব্যস্ত করে অ্যান্সার করার ট্রাই করেন, ঝিমিয়ে যেন না। ক্লাসের মধ্যে ঝিমিয়ে না যে নতুন করে জাগ্রত হয়ে নতুন করে অ্যান্সার করার ট্রাই করেন। এগুলো প্রত্যেকটা কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট, বারবার বলছি, তারপর আপনারা বসে ঘুমাচ্ছেন বারবার। 13 এ যারা যারা 13 অ্যান্সার করতে পেরেছেন, 13 এ যারা দিয়েছেন তাদের ক্ষেত্রে সবাই বলবো রাইট অ্যান্সার করেছেন, বাকিগুলো সবাই মারা খেয়েছেন। 13 এ গিঙ্গো, আপনাদেরকে বারবার পড়িয়েছিলাম মনে আছে? যারা এখন অ্যান্সার করেন নাই ট্রাই করেন অ্যান্সার করার। গিঙ্গো বায়োলোবা পড়িয়েছি, মনে করেন তো। গিঙ্গো বায়োলোবা হচ্ছে কি বলেন তো? এটা হচ্ছে আপনার নগ্নবীজির মধ্যে যেটা গিঙ্গো ফাইটা বলে একটা গোত্র ছিল, মনে আছে আপনাদের? গিঙ্গো ফাইটা, এই গিঙ্গো ফাইটার অন্তর্গত হচ্ছে কি বলেন তো? এই গিঙ্গো বায়োলোবা। এই গিঙ্গো বায়োলোবা হচ্ছে জীবন্ত জীবাশ্ম, যেটা পূর্বে ছিল এখন প্রায় বিলুপ্ত। এটাকে আমরা কি বলবো বলুন তো? অবশ্যই জীবন্ত জীবাশ্ম, যেটাকে ইংরেজিতে আমরা বলি ফসিল ফুয়েল। ঠিক আছে, ডান। আচ্ছা, এবার আসেন 14 নম্বর অ্যান্সার করে আমরা রিটেনের একটা কোশ্চেন দেখবো আজকে, বেশি দেখবো না, একটা কোশ্চেন দেখে আমরা বেরিয়ে যাবো। কমলা কোন জাতীয় ফল? কমলা কোন জাতীয় ফল? কমলা কোন জাতীয় ফল বলেন তো? কমলা কোন জাতীয় ফল? কমলা আর কমলা লেবুর মধ্যে কি পার্থক্য? তামিম স্যারের মাথার চুল আর হচ্ছে তার এই যে চোখের চুল, এই দুইটার মধ্যে পার্থক্য যেটা, সেটা হচ্ছে কমলা আর কমলা লেবুর মধ্যে পার্থক্য। কমলার কোন জাতীয় ফল? কমলা হচ্ছে 14 নম্বর অ্যান্সার করেন তো, 14 নম্বর অ্যান্সার করতে কেন? জি দিয়ে নাম মনে আছিল, কিন্তু গিঙ্গো নাকি নিটাম মনে নাই। হাই রে বোকা, নিটামের ক্ষেত্রে পড়িয়েছি না? নিটামের ক্ষেত্রে বারবার বলেছি, নিটামের ক্ষেত্রে বলেছি অ্যাফিড্রা জাতীয় উদ্ভিদ। নিটাম যেটা ইফেড্রিন নামক শ্বাসকষ্ট হবে এবং দিনশেক সম্পন্ন হবে বলেছিলাম, মনে করে দেখেন একটু। আচ্ছা, কমলা আর কমলা লেবুর মধ্যে পার্থক্য কি? একটাই রস কম আর একটাই রস বেশি। সাব্বাস, এই হলো সেভেজ অ্যান্সার ভাইয়া। 1900 কটকটি সালে অ্যান্সার দিছি, 13 রে। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা দেখেন 14 নম্বরে অ্যান্সারটা হবে এ নম্বর অ্যান্সার হবে হ্যাসপিডিয়াম। এটা আপনাদের বইতে নাই, আবারও বলতেছি, এটা আপনাদের বইতে নাই। হ্যাসপিডিয়াম কি জানেন? আপনারা জানেন বেরি জাতীয় ফল কি বলেন তো? যাদের ক্ষেত্রে আপনার সাধারণত বীজ থাকবে তাদেরকে আমরা বলবো কি? বেরি জাতীয় ফল। এই বেরির আবার একটা রূপান্তরিত রূপ হচ্ছে হ্যাসপিডিয়াম। হ্যাসপিডিয়াম নাম কি? হ্যাসপিডিয়াম।
ঠিক আছে। আচ্ছা, এবার আসেন আমরা চলে যাব বি হবে না, বি হবে না, অবশ্যই হ্যাসপিরিডিয়াম, অ্যান্সার হবে এ, হ্যাসপিরিডিয়াম। ওকে, আচ্ছা আমরা লেট করব না, যেহেতু রিটেন নিয়ে আলোচনা করব বলেছিলাম, আমি আজকে লেট না করে চলে যাচ্ছি আপনাদের ডাইরেক্টলি রিটেন নিয়ে আলোচনায় চলে যাচ্ছি। ওকে, তাহলে আমরা কি করব বলেন তো, রিটেন নিয়ে আলোচনাতে চলে যাবো এখন। ওকে, আপনাদেরকে রিটেনের জন্য ফ্লুইড মোজাইক মডেল না দেখে মানবদেহে ইউরিয়া তৈরি হয় কিভাবে, মানবদেহের ইউরিয়া তৈরি হয় কিভাবে, এই রিটেন পার্টগুলো আসলে আপনারা কিভাবে লিখবেন, এটা হচ্ছে অ্যান্সার অ্যান্সার করতে হবে, তাই না? প্রথম কথা, বায়োলজি রিটেনে আপনারা জানেন যে লিখতে গেলে অনেক পেজের বিষয়, অনেক সময়ের বিষয়, আপনারা এটা মনে করেন। কিন্তু ঢাকা ইউনিভার্সিটির রিটেন যেহেতু আসবে এবং জগন্নাথের ক্ষেত্রে রিটেন আসবে, দুইটা জায়গাতেই কিন্তু রিটেন আছে এবং জগন্নাথের প্রায় 48 মার্ক আছে। ঢাকা ইউনিভার্সিটির 10 মার্ক, 10টা মার্কের জন্য মনে রাখবেন এখানে বেসিক থেকে কোশ্চেন দিবে। যেমন পিছনে দেখেন একটা কোশ্চেন আছে, মানবদেহে ইউরিয়া তৈরি হয় কিভাবে, এটা কিন্তু একটা বেসিক লেভেলের কোশ্চেন। ঠিক একইভাবে আপনার ঢাকা ইউনিভার্সিটির বাকি যে 4টা কোশ্চেনই থাকবে বেসিক থেকে দিয়ে দিবে। বাট জগন্নাথের ক্ষেত্রে আমি জানি না কিভাবে বলবো, কারণ ওদের অনেক 2018 সালের পর থেকে রিটেন অফ ছিল। সেক্ষেত্রে আমরা কোশ্চেন অ্যানালাইসিস করে আপনাদেরকে দিব। এটার ক্ষেত্রে মনে রাখবেন জগন্নাথে কোশ্চেনগুলো একটু বড় থাকবে, বেসিক থাকবে এবং অবশ্যই একটু বড় ধরনের অ্যান্সার হবে, ঠিক আছে? ছোটখাটো অ্যান্সার দিবে না। আচ্ছা, কিন্তু পিছনে যে কোশ্চেনটা আসছে এটা ঢাকা ইউনিভার্সিটির জন্য ইম্পর্টেন্ট। এক্ষেত্রে আপনাদের কথা হচ্ছে, স্যার রিটেনের জন্য তো কিভাবে লিখবো, বড় আকারের কোশ্চেন হবে, লিখতে গেলে তো বায়োলজি মিনিমাম 1 পেজ লাগে বা টাইম অনেক বেশি লাগে। কথাটা সম্পূর্ণ ভুল। মনে রাখবেন রিটেন অ্যান্সার করতে গেলে আপনাকে যেটা ইনফরমেটিভ ওয়েতে 3 থেকে 4 লাইনের ভিতরে আপনাকে শেষ করতে হবে এবং আপনাকে কোশ্চেনটা সেট করাও হবে এইভাবে। চলেন আমি যদি আপনাকে এই কোশ্চেনটার অ্যান্সার দেখাই, তাহলে 3টা রিয়াকশনের মাধ্যমে কিন্তু আপনি অ্যান্সারটা, কোশ্চেনটার সম্পূর্ণ অ্যান্সার আপনি পাবেন এবং সম্পূর্ণ নাম্বারও পাইতে পারেন। কিভাবে চলেন একটু বলি। মানবদেহে ইউরিয়া তৈরি হয় কিভাবে? মূলত মনে রাখবেন মানবদেহে ইউরিয়া তৈরি হয় 2টা প্রক্রিয়ার মাধ্যমে। একটা প্রক্রিয়ার নাম হচ্ছে ডিঅ্যামাইনেশন প্রক্রিয়া। কি বলেন তো? ডিঅ্যামাইনেশন প্রক্রিয়া। আশা করি মনে হয় এই কালিটা দেখতে পাচ্ছেন না আপনারা, ওয়েট। ডিঅ্যামাইনেশন প্রক্রিয়া, আর একটা হচ্ছে অর্নিথিন চক্র। অর্নিথিন চক্রের মাধ্যমে কিভাবে, চলেন একটু বিক্রিয়া করে আমরা দেখি। আসলে আমরা যে খাবারগুলো খাই, বিশেষ করে প্রোটিনটা যখন আমরা খাই, প্রোটিনটা একটা পর্যায়ে ভেঙে যাওয়ার পরে প্রোটিনটা ডিঅ্যামাইনেশন প্রক্রিয়ার মাধ্যমে যকৃতে অর্থাৎ লিভারে, কোথায় বলেন তো, লিভারে অ্যামাইনেশন অর্থাৎ ডিঅ্যামাইনেশন প্রক্রিয়ায় ভেঙে যাওয়ার মাধ্যমে আপনার তৈরি হচ্ছে কি জানেন? এখানে তৈরি হয় 2টা জিনিস। একটা জিনিস হয় কিটো অ্যাসিড, কিটো অ্যাসিড তৈরি হয়, তার সাথে কিটো অ্যাসিড তৈরি হয়, তার সাথে কি তৈরি হয় বলেন তো, NH2 মূলক অর্থাৎ অ্যামিনো মূলক তৈরি হয়। কি তৈরি হয় বলেন তো? অ্যামিনো মূলক। ঠিক আছে, এখন কথা হচ্ছে এই NH2 সাথে যখন বন্ড NH2 সাথে যখন আবার হাইড্রোজেন আয়ন যুক্ত হবে, আপনারা জানেন এখান থেকে তৈরি হয় কি বলেন তো, অ্যামোনিয়া তৈরি হয়। কি তৈরি হয়? অ্যামোনিয়া। ওকে, এই অ্যামোনিয়ার সাথে আপনারা জানেন যে আপনার বডিতে, মানবদেহের প্রত্যেকটা, পৃথিবীর প্রত্যেকটা প্রাণীকুলের সবার মধ্যে বডিতে কি তৈরি হয়? কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। যে কোনো রিয়াকশনের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে, কারণ আমার বডিতে, আপনার বডিতে অল টাইম অর্গানিক রিয়াকশন হচ্ছে, জৈব রাসায়নিক বিক্রিয়া হচ্ছে। ইভেন আপনি একটা কার্বন হাইড্রোজেন অক্সিজেন, প্রত্যেকটা খাবার কার্বন হাইড্রোজেন অক্সিজেন দিয়ে তৈরি। এই কার্বন হাইড্রোজেন অক্সিজেন ভাঙলেও কি বডির ভিতরে কি তৈরি হচ্ছে? কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে। মজার বিষয় হচ্ছে এই অ্যামোনিয়ার সাথে যখন কার্বন ডাইঅক্সাইড আপনার বডিতে মিশছে, তখন এখানে একটা বিক্রিয়া হবে, সে অর্নিথিন চক্রটা শুরু হবে। তখন এই অর্নিথিন চক্রটা যখন শুরু হবে, তখন এখানে তৈরি হবে NH4CnO, অ্যামোনিয়াম সায়ানাইড অর্থাৎ ইউরিয়া তৈরি হবে। আপনি এই বিক্রিয়াটা দিলেই আপনি এনাফ, এটা লিখলেই আপনি হুবহুব নাম্বারটা পেয়ে যাচ্ছেন। তাহলে এখন বলেন এটা লেখার জন্য আপনার সর্বোচ্চ কতটুকুই বা টাইম লাগতে পারে? ঠিক আছে, সো ভালো থাকবেন। আমি আর ক্লাসটা বেশিক্ষণ বড় করব না, আপনাদের এই পর্যন্তই রাখতেছি ক্লাসটা। ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনাদের ক্লাসটা আশা করি অনেক জম্পেশ আজকে একটা ক্লাস হচ্ছে। আপনাদের এখন থেকে নিয়মিত ক্লাস থাকবে। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির জন্য প্রিপারেশনটা তৈরি করার জন্য ট্রাই করব আমরা। আশা করি সেই পর্যন্ত আপনাদেরকে বলবো যে নিয়মিত ক্লাসে যাতে হাজির হন এবং নিয়মিত পড়ালেখা করেন। ঠিক আছে, সময় আর বেশি নাই, সো সবকিছু লুটুপুটু বাদ দিয়ে এখন থেকে পড়ালেখা শুরু করেন, যাতে সামনের দিনের স্বপ্নটা ভালোভাবে পূরণ করতে পারেন।
ভালো থাকবেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।